Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান লাহোর ওয়ার্ল্ডের আজকের 110তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় লিসেনার্স, শত শত শহীদের রক্তের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি। এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারো দয়ায় কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করিনি নতুন করে, কোনো দেশের দয়ায় আমরা অর্জন করিনি। এই দেশের ছাত্র সমাজ এই স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের সেই ছাত্র ভাইদেরকে, আরও যে সমস্ত জনসাধারণ যারা আজকের এই গণ অভ্যুত্থানকে সফল করেছেন, তাদেরকে স্বাগত জানাই। তাদের কাছে এই জাতির কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। প্রিয় লিসেনার্স, আমরা যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, সত্যি ভাবতাম যে দেশের সব আন্দোলন সংগ্রাম বা অধিকারের কথাগুলো সম্ভবত আমরাই বলি। কিন্তু এবার বাংলাদেশের ইতিহাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা এবং বিভিন্ন স্কুল কলেজের ভাই ও বোনেরা যেটা করেছেন, বাংলাদেশের ইতিহাসে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশ যতদিন আছে ততদিন তাদের এই ইতিহাস আমরা সকলে প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করে যাব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, শুরুতে আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে শুরু থেকেই কথা বলা, আপনাদের সাথে আন্দোলনে শরিক হওয়া, এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে এই অপরাধের কারণে আমি দুঃখিত নই, লজ্জিত নই। শুধু এই কারণে আমাদের লিসেনারদের মধ্যেই কিছু মানুষ আমাকে যেভাবে আক্রমণ করে যাচ্ছেন, ইমেইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, কমেন্ট সেকশনে, তাতে আমি একদিক থেকে খুশি। কেন জানেন? যে আমি সত্যি বৈষম্যের বিরুদ্ধে শুরু থেকেই দাঁড়াতে পেরেছি, কথা বলতে পেরেছি। সুযোগ বুঝে, সুযোগ সন্ধানীদের মতো যখন বাতাস চলে গেছে টোটালটাই অন্যদিকে, তখন কথা বলা শুরু করা এক ধরনের লোক আছে, আমি সেই দিকে যাইনি, এতেই আমি খুশি। আর সত্যিকার অর্থেই বৈষম্যের বিপরীতে কথা বলতে পেরেছি, এই কমেন্টগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তোবা আমার জায়গা থেকে আমার যতটুকু করার দরকার ছিল আমি ওইভাবে করতে পারিনি, তবে যতটুকু করেছি আল্লাহ নিশ্চয়ই আমার চেষ্টাকে সফল করেছেন। তা না হলে এই গালিগালাজ আমাকে শুনতে হতো না, বা এই বাজে কমেন্টগুলো আমার আসতো না। আমি মুষ্টিমেয় কিছু মানুষের বাজে কমেন্ট বা গালিগালাজে মনক্ষুণ্ণ আসলে ওইভাবে হচ্ছি না, কিন্তু যে কারণে মনক্ষুণ্ণ সেটা হলো যে মানুষগুলো আমাকে এভাবে আক্রমণ করে যাচ্ছেন, ওনাদের সোয়াবগুলো কিন্তু আমার আমলনামায় চলে আসছে, আর আমার পাপ কাজগুলোর দায়ভার তাদের দিকে চলে যাচ্ছে। তাদের কারণে আমি সোয়াবের ভাগিদার হচ্ছি, তাদের জন্য আমার দুঃখ হচ্ছে। প্রিয় লিসেনার্স, আসলে মানুষের একটা রাজনৈতিক একটা পরিচয় থাকতেই পারে, কিন্তু রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা যদি বৈষম্যের বিপরীতে কথা বলতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ? এই মানুষ হিসেবে বেঁচে থাকার মানেটা কি? কোনো মানে হয় না। আর এই কারণেই কিন্তু আমি, যেহেতু একটি গভর্নমেন্ট সার্ভিসে আছি, তারপরও ওই সময়ের প্রেক্ষাপটে যখন আমাদের প্রতিষ্ঠানের সকলে চুপ ছিলেন, আমি স্টুডেন্টদের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি। মাত্র দাঁড়িয়ে যে খুব বেশি কিছু সহযোগিতা করতে পেরেছি এটা কিন্তু না। এই জায়গাটা থেকে আমার মধ্যে একটা অপরাধ বোধ আছে। হয়তো আমি আরো ভালো করে করতে পারতাম, কিন্তু আমি পারিনি। হয়তো আরো ভালো করে করতে গেলে যতটুকু করেছি তাতেই আমাকে যেভাবে আক্রমণের শিকার হতে হচ্ছে, আরো ভালো করে করতে গেলে আমার পরিবারও যে কত ধরনের আক্রমণের শিকার হতো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। প্রিয় লিসেনার্স, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দল মত নির্বিশেষে ভুল অনেকেরই থাকে,
আমরা ক্ষমা করা শিখি, আমরা যেন ক্ষমা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যদি দেশটাকে অস্থিতিশীল করে ফেলি তাহলে লাভ কিন্তু অন্যদের। আমরা অন্যদের লাভ যেন না হয়, আমাদের লাভের কথা আমরা চিন্তা করব। রক্ত দিয়ে যারা আমাদেরকে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি দেশটাকে, সেই সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের মতো করে যেভাবে চিন্তা করি যে আমরা একটা সভ্য জাতি হব, পরিচ্ছন্ন জাতি হব, সেই দিকে যে এগিয়ে যাওয়ার একটা পথ সৃষ্টি করে দিয়ে গেছেন, আমরা যেন এই পথ থেকে কখনো বিচ্যুত না হই। আমরা সকলে মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রিয় লিসেনার্স, চলুন শুরু করছি আমাদের এবারের 110তম এপিসোডের প্রথম ঘটনা। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই। ওনার বাড়ি ফেনীর ছাগলনাইয়াতে। চাকরির সুবাদে উনি নারায়ণগঞ্জে থাকেন। উনি গত 2 বছর যাবৎ আদমজি ইপিজেডে একটি সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে সিকিউরিটি অফিসার হিসাবে কাজ করে আসছেন। আদমজি ইপিজেডটা যেখানে অবস্থিত, ওই এলাকায় আগে জুট মিল ছিল, আর ওই এলাকায় নাকি একটা সময় অনেক ক্রাইম হতো, বিশেষ করে খুন। এটা ছিল একদম নিত্য নৈমিত্তিক ব্যাপার। যারা ওই এলাকায় আছেন তারা বিষয়টা জানেন অবশ্য। এখন পরিবেশ পরিস্থিতির অনেক উন্নতি হলেও এখনো ওই এলাকায় মাঝে মাঝেই ক্রাইমের বিভিন্ন খবর শোনা যায়। ওই এপিসোডের মধ্যে বর্তমানে প্রায় 60-62টিরও উপরে ফ্যাক্টরি রয়েছে। তবে এর মধ্যে রানিং রয়েছে 41-42টা, বাকি সব বন্ধ আছে কোনো কারণে। তো ফ্যাক্টরিগুলো মূলত যেখানে নির্মিত হয়েছে সেখানে আগে ছিল ছোট ছোট ডোবা, পুকুর, এরকম কিছু ময়লার স্তূপ ছিল। এখানে ফ্যাক্টরি নির্মাণের আগেই কিন্তু প্রায় নাকি ওই এলাকায় অর্ধগলিত লাশ, মাথা কাটা লাশ সহ এরকম অনেক খারাপ ঘটনা ঘটত। ইপিজেডে যারা বিশেষ করে সিকিউরিটি গার্ড সহ রাত্রে ডিউটি করতো, তারা নিজেরাও অনেক ঘটনা কিন্তু নিজের চোখে দেখতে পেরেছে। তো এই ধরনের একটা সিচুয়েশন ওইখানে ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো এবার মূল ঘটনাতে চলে আসি। এই যে সাজ্জাদ হোসেন ভাই, উনি 2022 সালে একটা সিকিউরিটি কোম্পানি থেকে একটা বিদেশি কোম্পানিতে সিকিউরিটি অফিসার হিসাবে চাকরিতে যোগদান করেন। তো সেই কোম্পানিটার নাম বলেছেন, কিন্তু আমরা এখন বলবো না, সেটা সঙ্গত কারণে এটা বলা ঠিক হবে না। তো ওই ফ্যাক্টরিতে উনি যোগদান করেছেন, ওইখান থেকে ওই ফ্যাক্টরিতে তাকে পাঠানো হয়। তো ওই ফ্যাক্টরিতে যোগদান করার পর অনেক কিছুই ওনাকে দেখতে হতো। ওনার আন্ডারে কর্মরত সিকিউরিটিদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা উনি শুনতেন, যে এই ফ্যাক্টরিতে এই সমস্যা আছে, সেই সমস্যা আছে, কিন্তু উনি এতটা গুরুত্ব দিতেন না। 2023 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে একটা ঘটনা ঘটে। ওনার আন্ডারে কাজ করা একজন লেডি সিকিউরিটির সাথে, একজন ফিমেল সিকিউরিটি গার্ড। তো ওই ফ্যাক্টরিটা হচ্ছে 6 তলা। নিচতলা ফিনিশিং সেকশন, HR হিউম্যান রিসোর্স ডিভিশনটা, আর হচ্ছে মেডিকেল সেকশন যেটা থাকে, কেউ যদি অসুস্থ হয়ে যায় সেখানে কিন্তু চিকিৎসা করাতে হয় আর কি। আর দ্বিতীয় তলায় হচ্ছে কাটিং সেকশন, যেখানে কাটা হয়। তৃতীয় এবং চতুর্থ তলায় হচ্ছে সুইং সেকশন, যেখানে সেলাই করা হয়। পঞ্চম তলায় স্টোর, আর ষষ্ঠ তলায় কর্পোরেট অফিস প্লাস ক্যান্টিন, যেখানে অফিসিয়াল কাজগুলো করা হয় এবং খাবার দাবারের জন্য ক্যান্টিন রয়েছে। তো ফেব্রুয়ারির ওই প্রথম সপ্তাহে একদিন ওনার এক লেডি গার্ড ওই ফিনিশিং যে ফ্লোরটা আর কি, ওইটার ওয়াশরুমে গিয়েছে, যে লেডিস টয়লেট ছিল ওইখানে। তো উনি যখন ওয়াশরুমে গিয়েছেন তখন ওই সময় ওয়াশরুমে অন্য কোনো লোকজন ছিল না। তো কিছুক্ষণ পর ওনার লেডি গার্ড ভেতর থেকে চিৎকার চেঁচামেচি আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন বাইরে থেকে আরেকজন ওয়ার্কার এই আওয়াজ শুনে ভিতরে গিয়েছেন, গিয়ে দেখেন যে ওই লেডি সিকিউরিটি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে কান্নাকাটি করছে আর হাত ঝাড়ার চেষ্টা করছে। পরে আরও কয়েকজন ওয়ার্কার এসে তাকে টেনে বাইরে নিয়ে আসে। পরে কি হয়েছিল জিজ্ঞেস করলে সে একটা ভয়ঙ্কর তথ্য দেয়। সে উত্তর দেয়, অদৃশ্য কোনো কিছু নাকি তার হাত শক্ত করে ধরে রেখেছিল এবং তার মুখ হাত দিয়ে টেনে ধরে মুখে আঘাত করেছিল। সে তার হাত ছাড়াতে চাইলে ওই মেয়েটাকে নাকি ফ্লোরে আছাড়ও মেরেছিল। আর ওই মেয়েটা ছিল ফর্সা, হাতের যেই জায়গাটাতে ধরেছিল সেখানে স্পষ্ট আঙ্গুলের চিহ্ন কিন্তু দেখা যাচ্ছিল, আর মুখটাও লাল হয়েছিল মুখে আঘাত করার কারণে।
তো ফ্যাক্টরি ম্যানেজমেন্টকে বিষয়টি যখন জানানো হয় তখন ওই ম্যানেজমেন্ট বলে ওই লেডি সিকিউরিটি নাকি ফ্যাক্টরির বদনাম করার জন্য কারো কাছ থেকে টাকা নিয়েছে, এই জন্য সে এরকম নাটক সাজাচ্ছে। এই ধরনের একটা মিথ্যা অজুহাতে সেই লেডি সিকিউরিটিকে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। তখন আসলে অন্য কারো কিছু করারও ছিল না, কারণ এই ধরনের ঘটনা বিশ্বাস করাটা তো অনেকের জন্যই কঠিন, তাই না? তো এই ঘটনার সপ্তাহখানেক পর ঘটে আরো একটি ঘটনা। ওই ফ্যাক্টরির তৃতীয় তলায় যে সুইং সেকশন রয়েছে, ওইখানে ওই সেকশনেরই মানে সুইং সেকশনেরই একটি মেয়ে অপারেটর দুপুরের দিকে ওয়াশরুমে গিয়েছে। তো কিছু সময় পর আশেপাশের লোকজন তো তাকে খুঁজছে যে কি ব্যাপার, কোথায় গেল। 1 ঘন্টা ধরে সে তার জায়গায় নাই। তো তাকে যখন লাইনে দেখতে পায় না ওই ফ্লোরের ইনচার্জ সুপারভাইজার আর কি, তো সবাই মিলে তাকে খুঁজতে থাকে গেল কোথায়, কেউই তাকে খুঁজে পায় না। এভাবে কিন্তু কারো যাওয়ার নিয়ম নাই। তো ফ্যাক্টরি থেকে একটা মেয়ে হঠাৎ করে নাই, এই বিষয়টা নিয়ে কিন্তু তুলকালাম সৃষ্টি হয়ে যায় সাথে সাথে। তো ম্যানেজমেন্ট ওই সিকিউরিটি গেটে এসে ওনাদেরকে ক্লেম দেয় যে গেট পাস ছাড়া ওনার একটা মেয়েকে ছেড়ে দিয়েছে। গেট পাস ছাড়া কিন্তু ফ্যাক্টরি চলা অবস্থা এভাবে ছাড়া যায় না। পরে এটা নিয়ে তো অনেক হই হট্টগোল হতে থাকে, কারণ অনেক সময় ফ্যাক্টরির অনেক গুরুত্বপূর্ণ মালামাল, বিভিন্ন ডকুমেন্ট কিন্তু যে কেউ চুরি করে নিয়ে যেতে পারে, এরকম হয় কিন্তু। এই জন্য এই বিষয়ে খুব অ্যালার্ট থাকতে হয়। তো এই মেয়েটা কোথায় গেল, এটা নিয়ে তো ব্যাপক হই হট্টগোল তো হচ্ছেই। এই মেয়েটির এই মিসিং হওয়ার এই ব্যাপারটা ছড়িয়ে পড়ারও প্রায় 3 ঘন্টা পর কিছু মেয়ে এই সাজ্জাদ ভাইদের যেই সিকিউরিটির যেই পোস্ট ওইখানে এসে বলে যে ওই 3 তলার একটি ওয়াশরুম ভেতর থেকে অনেকক্ষণ ধরে বন্ধ, মানে ভেতর থেকে লক করা। অনেক ডাকাডাকি করার পরও কোনো সারা শব্দ নাই। এরপরে সাজ্জাদ হোসেন ভাই সহ ওনার আরও 2 জন সিকিউরিটি গার্ড HR মানে হিউম্যান রিসোর্সের যিনি ম্যানেজার আছেন তার কাছে যান এবং ওই ম্যানেজারকে নিয়ে ওই ওয়াশরুমের সামনে যান। অনেক ডাকাডাকি করার পর ভেতর থেকে সারা শব্দ না পেয়ে তো অনুমতি নিয়ে দরজাটা ভেঙে ফেলা হয়। দরজা ভাঙার পর দেখা যায় যে ওই মেয়েটা ওয়াশরুমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে তাকে ফ্যাক্টরির মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয় এবং ওই মেয়েটির পরিবারকেও খবর দেওয়া হয়। ফ্যাক্টরিতে তাকে সাধারণ চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর মেয়েটা শুধু একটি কথাই বলে, আমি বাবু এখানে চাকরি করবো না, আমার বাসায় পাঠাও, তাড়াতাড়ি আমার বাসায় পাঠাও। পরে তো মেয়েকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয় তাদের জিম্মায়। কয়েকদিন পর মেয়েটা একটু সুস্থ হলে ফ্যাক্টরিতে আসে রিজাইন দিতে এবং তার পাওনা বুঝে দিতে। পরে ওই মেয়েকে এই সাজ্জাদ হোসেন ভাই এবং ওনার এক কলিগ জিজ্ঞেস করেন যে ওই রাত্রে কি হয়েছিল, যে তুমি মানে ওই সময় কি হয়েছিল, যে রাত্রে তো না দিনের বেলায় ঘটনা ঘটেছে আর কি, যে কি হয়েছিল, তুমি চাকরি করবা না করো নাকি, তোমাকে কেউ খারাপ কিছু বলেছে, বলো আমাদেরকে, আমরা ব্যবস্থা নিব। পরে ওই মেয়ে যেটা বলে তা শুনে সবাই তো ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ভীত সন্ত্রস্ত হওয়ার পিছনে কারণও ছিল যথেষ্ট। কারণ হচ্ছে ওই মেয়েটা বলে যে সে যখন ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় তখন সে ফিল করে তার ঘাড়ে কেউ একজন হাত রেখেছে। তারপর সে ওইখান থেকে সরে যেতে চাইলে কোনোভাবে সরে যেতে পারে না, মনে হচ্ছে তার ঘাড়ের উপর চাপ দিয়ে তাকে ধরে রেখেছে। অনেক জোরাজুরি করে সে উঠে আসতে চাইলেও কোনোভাবে সে উঠে আসতে পারছে না। সে তো কান্নাকাটি করছে, চিল্লাচ্ছে, কিন্তু তার শব্দ কেউ শুনতে পাচ্ছে না। কিভাবে শুনতে পাবে? কারণ সে যে চিৎকার চেঁচামেচি করছে তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। হঠাৎ সে দেখতে পায় তার সামনে কালো মোটা একটা অভাব, যেটার মাথা নাই, এমন কিছু একটা হঠাৎ করে দৃশ্যমান হয়, আর তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তো তার কোনো আর খোঁজ খবর নাই। তো ওনারা ঘটনাটি শুনে খুবই ভীত হয়ে যান এবং ওনারা রিকোয়েস্ট করেন যে এইসব জিনিসগুলো বাইরে না বলা হয়। তো তার ঠিক একদিন পরে রাতের বেলা আরেকজন সিকিউরিটি গার্ড, তার নাম হচ্ছে এনায়েত, উনি রাত 12টার দিকে ফ্যাক্টরির পশ্চিম পাশে হাঁটতে গিয়েছে। তখন হঠাৎ কেউ তাকে আটকে ধরে। চিন্তা করলে কি ব্যাপার, আমাকে আটকে ধরলো কে? তাকিয়ে দেখে না তো কিছুই নেই, কিন্তু সে ফিল করছে যে তাকে কেউ ধরে রয়েছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, একবার তার হাত ধরে, একবার তার পা ধরে, একবার মুখ চেপে ধরে, এভাবে করছে। পরে ওইদিকে আরেকজন গার্ড কি করেছে, অনেকক্ষণ ধরে তো নাই, মানে আরেকজন ওইদিকে গার্ড রয়েছে, দেখে যে এই গার্ডটা কোথায় গেল, দেখতে না পেয়ে সে আবার খুঁজতে বেরিয়ে হয়েছে টর্চ লাইটটা নিয়ে।
আর তখনই নাকি ওই অদৃশ্য জিনিসটা ওই এনায়েতকে ছেড়ে দেয়। এই একটা ঘটনা ঘটে। এরপর প্রায় 1 মাস রাতের সিকিউরিটি গার্ডরা নাকি শুনতে পেত যে বন্ধ ফ্যাক্টরিতে লাল শাড়ি পরা কিছু একটা, এটা তো দেখেছে, এবং একটা ঝনঝন শব্দ শুনতে পেত, হয়তো মানে উপরের শব্দ হবে, কিন্তু একটা ঝনঝন শব্দ হতো। চুরির এক ধরনের আওয়াজ হয় না, হাতে কোনো মেয়েরা যদি অনেকগুলো চুরি পরে এক ধরনের ঝনঝন ঝনঝন আওয়াজ হয়, ওই রকম আর কি। আর ওই অভাবটা কান্না করে আর হাঁটাহাঁটি করে, কিন্তু কারো ক্ষতি করতো না। এইভাবেই কিন্তু চলছিল দিনের পর দিন। মূলত ওই অভাবটাকে রাত্রেবেলায় দেখা যেত। তো এই যে সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন, ওরা সবকিছু জানা সত্ত্বেও ম্যানেজমেন্টের কাছে কিছু বলেনি। কারণ হচ্ছে বললে ম্যানেজমেন্ট তাদেরকে এখান থেকে বের করে দিবে, চাকরি যাওয়ার ভয় মূলত ওনারা এই বিষয়টা বলেননি। অথচ ওই লেডি সিকিউরিটি কিন্তু ঠিক জিনিসটাই বলেছিল, তাকে উল্টো একটা মিথ্যা কথা বলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ম্যানেজমেন্ট তাকে বের করে দেয়। তো যাই হোক, এর কয়েকদিন পরেই কুরবানি ঈদের ছুটিতে সকলে বাড়ি গিয়েছেন। তো ঈদের সময় ওই সময় প্রচণ্ড বৃষ্টি ছিল। ঈদের 2 দিন পরে এই সাজ্জাদ হোসেন ভাই ডিউটিতে যোগদান করেন। আর ফ্যাক্টরি তো ফাঁকা থাকবে না, ওখানেও কেউ ডিউটি করবেন, ঈদের সময় ডিউটি করবেন। তো উনি আসার পরে ওই অফিসার, ওই ইনচার্জ ছুটিতে যান আর কি। তো ওনার মনে আছে তারিখ ছিল 2 তারিখ, আর ফ্যাক্টরি খুলবে 9 তারিখ, কিন্তু কোন মাসে এটা ওনার ঠিক মনে পড়ছে না, এটা আমাদেরকে জানিয়েছেন, তবে তারিখটা ওনার মনে আছে। মানে 2 তারিখে এসেছেন, 9 তারিখে ফ্যাক্টরিটা খুলবে। তো উনি তো 2 তারিখে ডিউটিতে আসার পর ডিউটি করার জন্য বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন। তো 2 তারিখ সন্ধ্যায় হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওই ফ্যাক্টরির যত সিসি ক্যামেরা সবগুলো বন্ধ হয়ে যায়। আর ওনাদের পিসিতে তখন কোনো ইন্টারনেটও ছিল না, যদিও বা সেদিন অনেক ঝড় তুফান হয়েছিল। তো ওনারা ভেবেছেন হয়তো বা কোনো টেকনিক্যাল ফল্ট হবে, এই কারণে এটা হয়েছে। তো রাত 11টার দিকে হঠাৎ করে খেয়াল করেন যে 6 তলার প্ল্যানিং রুম থেকে ওনাদের গেট অফিসে থাকা ইন্টারকমে কল আসছে। তো কল ধরেছেন দেখে কেউ কথা বলে না, আবার কেটে দিয়েছে। ওইখানে তো কেউ নাই, ইন্টারকমে ফোন করলো কে? তো অনেক সময় দেখা যায় কি ক্রস কানেকশন হয়ে যায় ঝড়ের কারণে, তারের বিভিন্ন সমস্যার কারণে, ডিস্ট্রিবিউশন বক্সে কোনো প্রবলেমের কারণে এটা হতে পারে। তো এরকমই চিন্তা করেছেন যে এই কারণে অটোমেটিক কল আসে। তখন কিন্তু ফ্যাক্টরি ঈদের বন্ধে ওই অবস্থাতেই ছিল, মানে কেউ নাই, কিন্তু ফ্যাক্টরিতে একদম একটা বিড়াল কেউ খুঁজে পাওয়া যাবে না। পরে রাত 12টার দিকে এই সাজ্জাদ হোসেন ভাই দেখেন ফ্যাক্টরির 1 নম্বর প্রবেশ গেটের নিচ দিয়ে একটা আলো ঢুকছে। তো সাজ্জাদ হোসেন ভাই এবং ওনার এক সিকিউরিটি ওই সময় দায়িত্বে ছিলেন। তো ওনারা কি করেছেন, একটু গেটের নিচ দিক দিয়ে একটু উকি মেরে দেখার চেষ্টা করছেন যে ওখানে থাকা কোনো লিফটের আলো কিনা। কিন্তু লিফট কিন্তু ক্লোজিং এর দিন বন্ধ করা হয়েছে, 6 তলা থেকে মেইন পাওয়ার অফ করা। তো ওনারা দেখেন কি ওই লিফটের দরজা অটোমেটিক খুলছে এবং বন্ধ হচ্ছে, একবার খুলছে একবার বন্ধ হচ্ছে। লিফট উপরে চলে যায়, আবার নিচে আসে, দরজা খুলে যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? 6 তলা থেকে কিন্তু মেইন সুইচ অফ করা। এটা দেখার পর ওনারা তো খুব ভয় পান। এদিকে ওই ইন্টারকমে একটার পর একটা কল আসছে তো আসছেই। সারা রাত ভয়ে ভয়ে ওনারা দুজন কাটিয়ে দেন, রুম থেকে আর বের হন নাই যেখানে ওনারা ডিউটি করছিলেন। রাতের বেলা আরো একটা ভয়ানক ঘটনা ঘটে। সেটা হলো হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে উঠতে থাকে, আবার অটোমেটিক বন্ধ হয়ে যেতে থাকে। ফায়ার অ্যালার্ম বেজে ওঠা মানে হচ্ছে আগুন লেগেছে, কিন্তু আগুন কোথা থেকে লাগবে? সবই তো বন্ধ। আবার ফায়ার অ্যালার্ম বন্ধও হয়ে যাচ্ছে কেন? এমন ভয়ানক ব্যাপার ঘটতে থাকে। রাতটা কোনোভাবে এই রকমের বিভীষিকাময় পরিস্থিতির ভিতর দিয়ে কাটিয়ে দেন। ওখানে মোট 3 জন সিকিউরিটি গার্ড ছিল, ওখানে 2 জন ছিল আর একজন একটা সাইডে ছিল আর কি। তো পরদিন সকালবেলা সাহস করে ওনারা ফ্যাক্টরির ভেতরে গিয়েছেন চেক করতে। তো গিয়ে দেখতে পান ঠিকই 6 তলার, তো ওখানে কিন্তু লিফটের মেইন সুইচ বন্ধ, ফায়ার অ্যালার্ম সিস্টেমও ঠিক আছে। লিফটের পাশে সিঁড়িতে গিয়ে একটা ভয়ানক জিনিস দেখতে পান। সেটা হলো লাল লাল রক্তের মতো অনেকগুলো ফোঁটা ওখানে পড়ে আছে। আর 6 তলার ক্যান্টিনে গিয়ে দেখতে পান যে 20 থেকে 25টা শালিক, চড়ুই পাখি মরে পড়ে আছে, হয়তো এগুলোরই রক্ত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ফ্যাক্টরির সকল জানালা কিন্তু বন্ধ ছিল, দরজা বন্ধ।
ভেন্টিলেটর দিয়েও আসার কোনো সুযোগ নাই। তাহলে পাখিগুলো কিভাবে আসবে? কোনো রাস্তাই তো নাই এখানে আসার। আর কিভাবে বা মরলো এটা ওনারা কিভাবে কোনোভাবে বুঝতে পারছিলেন না। তো পরের দিন ওনার এক সিকিউরিটি সন্ধ্যার সময় নিচতলায় এই ফিনিশিং যে সাইডটা রয়েছে ওই দিকে চেক করতে গিয়েছেন, সন্ধ্যার দিকে আর কি। তো বাইরের সাইড থেকে তখন সে একটা অদ্ভুত অবয়ব দেখতে পায়। সেটা হচ্ছে সাদা কাপড় পরা একটা লোক ভেতরে বসে কিছু একটা করছে। তো সিকিউরিটি তাকে দূর থেকে বলে, হ্যাঁ আমি, আপনি কোত্থেকে আসছেন? সব দরজা জানলা বন্ধ, আপনি ভিতরে ঢুকলেন কিভাবে? তখন ওই লোকটা মানে ওইভাবে ঘুরে, তার পিঠ কিন্তু ওই লোকটার দিকে আর কি, যিনি সিকিউরিটি আর কি, মুখ দেখা যাচ্ছে না। তো ওই লোকটা ভেতর থেকে বলছে, আমি ফিনিশিংয়ের প্যাকারম্যান। তো ফিনিশিংয়ে প্যাকারম্যান থাকে আর কি, যারা প্যাকেট করে হয়তো বা তাদেরকে প্যাকারম্যান বলা হয়। তো ওই সিকিউরিটি বলছে, ফ্যাক্টরি বন্ধ 7 দিন, আপনি ভিতরে কি করেন? তখন আরো বলেন, আপনি কেমনে ভিতরে আসেন বলেন তো? আমরা এত পাহারা দিচ্ছি, আপনি কিভাবে ভিতরে ঢুকলেন সবকিছু বন্ধ থাকার বা তালা মারার পরে? ভেতর থেকে ওই লোকটা কোনো উত্তর দেয় না। তখন সিকিউরিটি গার্ডটা বিরক্ত হয়ে বলে, হ্যাঁ এদিকে আসেন তো, আসেন, আপনারা দেখি তো আপনি কে। তখন সিকিউরিটি গার্ড কি করেছে, হাতের টর্চ লাইটটা তার দিকে যখনই ধরেছে, উনি কিন্তু দেখতে পাচ্ছেন ওই অবয়বটাকে, কিন্তু টর্চ লাইট মারার সাথে সাথে ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তখন এই সিকিউরিটি প্রচন্ড হাঁপাতে হাঁপাতে এই সাজ্জাদ হোসেন ভাইয়ের কাছে চলে আসেন এবং সবকিছু বলার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে কোনো মতে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় এবং তারা সফল হন, জ্ঞান ফেরে। তখন দ্রুত তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন সন্ধ্যায় আরো একটা ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন ভাই শুনতে পান ভেতর থেকে কেউ একজন দরজায় ক্রমাগত আঘাত করেই যাচ্ছে। তো আবার শুনতে পান যে ক্যান্টিনের ওই দিকটাতে কেউ টেবিল এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাচ্ছে, এক ধরনের ঘঁ ঘঁ শব্দ হচ্ছে। তো এইভাবে কয়েকটা দিন ওনারা কাটিয়েছেন খুব বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে। ফ্যাক্টরিটা খোলে 9 তারিখ। 9 তারিখে ওনারা ম্যানেজমেন্টকে বিষয়টা জানানোর পর ম্যানেজমেন্ট বলে, ঠিক আছে সিসিটিভির ফুটেজ চেক করো। তো ফুটেজ চেক করে দেখা যায় যেদিন থেকে ঘটনা শুরু হয়েছে সেদিন থেকে ফ্যাক্টরি খোলার দিন পর্যন্ত ফ্যাক্টরির সবগুলো ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছিল। ম্যানেজমেন্ট যে পদক্ষেপ নেয় সেটা হলো খুবই একটা দুঃখজনক পদক্ষেপ, যে সিকিউরিটি ইনচার্জ এবং অন্যান্যরা ফ্যাক্টরির বদনাম করতেছি এই কারণে, মানে তারা বদনাম করছেন এই অজুহাতে এই সাজ্জাদ হোসেন ভাই সহ সর্বমোট 4 জন সিকিউরিটিকে ওই ফ্যাক্টরি থেকে বের করে দেন। এই বিষয়ের সমাধান কিন্তু ওনারা বুঝতে পারেন নাই। এখনো টুকিটাকি সমস্যা হয় বলে শুনেছেন, হয়তো ভিতর থেকে অনেকে বলে, না বললে আবার চাকরি চলে যেতে পারে। আর সেদিন ভয় পেয়ে অসুস্থ হওয়া ওই সিকিউরিটি কিন্তু অনেক ডাক্তার দেখিয়ে তাকে ঠিক করা হয়, তবে কিছুটা অসুস্থতা নাকি এখনো রয়ে গেছে। আর একজন সিকিউরিটি কিন্তু মারাই গিয়েছে, আরেকজন ভয় পেয়েছিল, উনি মারা গিয়েছেন। কিন্তু মানে এতটা ভয় পেয়েছিলেন আর কি, আস্তে আস্তে অসুস্থ হয়ে উনি মারা গিয়েছেন। আরেকজন সুস্থ হয়েছেন আস্তে আস্তে, কিন্তু অসুস্থতার ভাব কাটে নাই। এখনও যেই মেন্টাল ট্রমা তার রয়ে গেছে সেটা এখনও চলমান রয়েছে। ফ্যাক্টরির নামটা কিন্তু জানিয়েছেন সাজ্জাদ হোসেন ভাই। তো আমরা সঙ্গতার কারণে ফ্যাক্টরির নামটা বলবো না, তবে এতটুকু বলবো এটি আদমজি ইপিজেটের একটি ফ্যাক্টরি। আদমজি ইপিজেটে যারা আছেন তারা হয়তোবা ওই ফ্যাক্টরিটাকে চিনেও থাকতে পারেন, কিন্তু বিনীত অনুরোধ করব আপনার ফ্যাক্টরিটির নামটা কেউ কমেন্ট সেকশনে লিখবেন না, এটা বিনীত অনুরোধ করব। কারণ ওই ফ্যাক্টরির একটা সুনাম ক্ষুণ্ণ হতে পারে। কারণ অনেক ঘটনা কিন্তু প্রমাণ দেয়া যায় না, কিন্তু দেখা যাচ্ছে ওইখানকার মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করতে পারে। এই জন্য অনুরোধ করব কেউ জানলেও ফ্যাক্টরিটার নামটা কাইন্ডলি কমেন্ট সেকশনে দেবেন না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ সাজ্জাদ হোসেন ভাইকে, দুর্দান্ত একটি ভয়ের ঘটনা আমাদের সাথে উনি শেয়ার করলেন। জানি না কতটুকু ভালো করে বলতে পেরেছি, তবে যতটুকু বলার চেষ্টা করছি আশা করছি লিসেনারদের কিছুটা হলে ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের 110 নম্বর এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম ইয়াহিয়া। ওনার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।
তো উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি যমুনা নদীর পাশে সারাটিয়া নামক একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে ঘটেছিল। এটা যমুনা সেতুর পাশেই অবস্থিত বলে আমাদেরকে জানিয়েছেন। তো ইয়াহিয়া ভাই জানিয়েছেন যে ওনার বোনের শ্বশুর বাড়ির ওখানে, যা অধিকাংশ বাড়িতেই আর কি যারা ছেলে সদস্য ওনারা দেশের বাইরে থাকেন। তো এই এলাকায় দেখা যাচ্ছে যে ছেলে মানুষ একটু কম, যার কারণে দেখা যাচ্ছে যেখানে ছেলে মানুষ বেশি থাকে, হই হুল্লোড় থাকে, দোকানে আড্ডা থাকে, ওখানে কিন্তু ওরকমটা নাই, বেশ নীরবতা আর কি। আর সব বাড়ি অনেক কাছাকাছি মোটামুটি আর কি। তবে এক বাড়ির মানুষ অন্য বাড়িতে আসলে খুব একটা আসা যাওয়া করে না, পুরুষ মানুষ নাই তো বাড়ি থেকে, মহিলা মানুষ খুব একটা বাইরে বের হয় না, এই জন্য রাস্তাঘাটে মানুষজন কম দেখা যায় আর কি। আর রাত 9টার ভিতর ওখানে নাকি অধিকাংশ মানুষই ঘুমিয়ে পড়েন। তো ঘটনা যেটা ঘটে এটা ওনার বোনের শ্বশুর বাড়িতে, ওখানে যেটা আর কি। তো প্রথমে ওনার বোনের শ্বশুর বাড়ি একটু বর্ণনা দেই। ওনার বোনের হাজবেন্ডের অনেক জমি থাকার কারণে ওনার বোনের শ্বশুর বাড়ির এরিয়াটা অনেক বড়। ধান কাটার পরে ওগুলো বাড়িতে এনে কাজ করাতে হয়। তো বাড়িটা অনেক পুরাতন হবার কারণে বাড়িতে অনেকগুলো পুরনো গাছ ছিল, তার মধ্যে একটা গাছ ছিল, এটা একটা গাব গাছ। তো গ্রামের ভাষায় তো গাবকে গাব বলে না, আমরা গাবই বলি, অনেকে হয়তো বা ভিন্ন ভিন্ন শব্দে এটা পরিচিত হতে পারেন আর কি। তো যাই হোক, অনেকেই বলেন যে ওই গাব গাছে নাকি অনেক জিনেদের বসবাস রয়েছে। তো এরকমই কিছু ঘটনা শোনাতে যাচ্ছি। তো ওনার বোনের হাজবেন্ডের চাচাতো বোন একদিন দুপুর বেলা ওই গাছের কাছে বসে চুলে তেল দিচ্ছিল। সময়টা ছিল দুপুর 12টা থেকে 1টার ভেতরে। তো চুলে তেল দিতে দিতে একটা সময় তার চোখ ওই গাব গাছের দিকে গিয়েছে। তো উনি দেখতে পান যে মাটির নিচ থেকে কি যেন একটা মাটি ফুঁড়ে বের হয়ে আসছে, আস্তে 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 বের হয়ে আসছে। তো একটু অপেক্ষা করছেন যে জিনিসটা কি রে, মাটি ফুঁড়ে এভাবে বের হয়ে আসে, এরকম তো কখনো দেখি নাই। তো উনি অবাক হয়ে জিনিসটা দেখছেন, ভয় পাচ্ছেন না, কিন্তু দিন দুপুরবেলা আবার কিসের ভয়। একটু অপেক্ষা করার পর উনি ভালো করে দেখতে পান যে মাথাবিহীন একটা অবয়ব মাটির ভেতর থেকে মাটি ফুঁড়ে উঠছে এবং উঠার পর তার দিকে এগিয়ে আসছে। তার বুকের উপর একটা চোখ, কিন্তু কোনো মুখ নাই। এইটা দেখার পর উনি তো ও আল্লাহ গো, মেরে ফেললো গো, এই বলে চিৎকার দিয়ে দৌড় দিয়েছেন। তো সবাই এসে তাকে ধরেছে, কি হয়েছে? তখন তো উনি কিছুই বলতে পারেন, এতটা ভয় পেয়েছেন ওনার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। শুধু বলার চেষ্টা করছেন, গলা দিয়ে এক ধরনের ফিস ফিস কথার মতো কিছু জিনিস বের হচ্ছে, কিন্তু এইগুলো আসলে কোনো কথা না। মানে উনি চেষ্টা করছেন বলতে, কিন্তু এতটা ভয় পেয়েছেন ওনার কথাই বের হচ্ছে না। শুধু হাতের ইশারা ওই গাব গাছের ওই জায়গাটা দেখাচ্ছিলেন। তো দুইজন ওখানে গেল, কিছু দেখতে পেল না। মাটি ফুঁড়ে যে বের হলে ওখানে কোনো মাটি মানে আলগা মাটি পড়ে থাকবে এরকমটা কিছু নাই। কিন্তু উনি যে কিছু একটা দেখে ভয় পেয়েছেন মারাত্মকভাবে, এটা কিন্তু ওনাকে দেখে বোঝা যাচ্ছে। তা বাড়িতে যারা ছিলেন দোয়া কালাম করে পানি খাওয়ানো হয় আর কি। উনি একটু স্বাভাবিক হলে এই বিষয়টা খুলে বলেন যে কি দেখেছিলেন। তখন জানা যায় যে অনেক আগে থেকেই নাকি এই জিনিসটাকে মাঝে মাঝে অনেকেই দেখেছে, ভয় পেয়েছে। সবাই জানতো এদিকে এরকম কিছু একটা আছে। এবার আর একটা ঘটনায় আসি। এই ঘটনাটি এই ইয়াহিয়া ভাইয়ের বোনের শ্বশুরের সাথে ঘটেছিল। বলে রাখা ভালো, ওনার দুলা ভাই ঢাকাতে মন্ডল গ্রুপের একটি প্রতিষ্ঠানে খুব ভালো পোস্টে চাকরি করেন। তো চাকরির কারণে উনি বাড়িতে থাকতে পারেন না। তো একদিন ওনার বোনের হাজবেন্ডের আব্বু আম্মু তো ঘুমিয়েছিলেন, মানে ওনার বোনের শ্বশুর শাশুড়ি ঘুমিয়েছিলেন। তো রাত তখন প্রায় 2টার মতো। তো শুনতে পাওয়া যায় যে ওনার দুলাভাই, মানে ইয়াহিয়া ভাইয়ের দুলাভাই তার আব্বুকে ডাকছে। তো উনি তো ডাক শুনে উঠে ভালো করে মানে শোনার চেষ্টা করছে, কে ডাকে, কে। প্রথম ডাকে বুঝতে পারেন নাই যে আসলে কে ডাকে। তো উনি ভালো করে শুনে দেখেন, আরে এটা তো তারই ছেলের কণ্ঠ। তো এত কিছু চিন্তা না করে উনি বলছে, দাঁড়া রে, আসতেছি, এই বলে দরজা খুলে দিয়েছেন। আর দরজা খোলার পর উনি যেটা দেখেছেন এইটা কোনো মানুষ দেখতে চাইবে না। দেখে যে মাথাবিহীন অবয়ব একটা না অসংখ্য
এবং এগুলোর কারো একটা চোখ, কারো দুটো চোখ, কিন্তু কারোরই মুখ নাই। এই অবয়বই ডাকছে তাকে। আর এর মধ্যে থেকে একটা বলে ওঠে, আয় আমাদের সাথে আয়। তো এইটা দেখার সাথে সাথে উনি তো দরজা লাগিয়ে দিয়ে চিৎকার করে আল্লাহ 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 বলতে থাকেন। মানে কি বলবেন, কি দোয়া পড়বেন, ওনার মাথা কাজ করছে না। তো এই সময় এই ইয়াহিয়া ভাইয়ের বোনের যে শাশুড়ি, তো উনি তো উঠে বলছে, এই কি হয়েছে তোমার, কি করো? তখন এই ইয়াহিয়া ভাইয়ের বোনের শ্বশুর বলছেন যে, আরে গেদার ডাক শুনে তো বের হয়েছি, আর এইটা আমি কি দেখলাম। কি দেখছো? তখন বলে যে, এইটা আমি দেখলাম। তো এটা শোনার পর ওনার স্ত্রী বলছেন যে, আরে এত রাত্রে গেদা কোথা থেকে আসবে? ওনাকে গেদা বলা হতো আর কি, মানে ইয়াহিয়া ভাইয়ের বোনের হাজব্যান্ডকে আর কি ওনারা গেদা বলতেন ওই ফ্যামিলিতে। তো বলছে, এত রাত্রে কোথা থেকে আসবে? আর তুমি কেন এত রাতে দরজা খুলতে গেছো? তুমি জানো না যে আমার বাড়িতে নাই? আসলে মূল নাম হচ্ছে তার নীরব, এই দুলাভাইয়ের নাম হচ্ছে নীরব। তো যাই হোক, এই নীরবের ফুপুর বিয়ে হয় হামিদ নামে একজনের সাথে। তো বিয়ের পরের দিন ওই হামিদ মিয়া শ্বশুর বাড়িতে আসে। শ্বশুর বাড়িতে আসছে, নতুন শ্বশুর বাড়ি, অনেক গল্প গুজব হচ্ছে, হাসি তামাশা হচ্ছে। তো গল্প করতে করতে এক সময় একজন লোক বলে ওঠে, আমাদের ঘরের পেছনে এমন একটা জিন থাকে যে কিনা রাতের বেলা ডাকে। দিনের বেলা দেখা যায় না খুব একটা, তবে মাঝে মাঝে দিনেও দেখা যায়, রাতের বেলায় এসে পরিচিত লোকের কণ্ঠে ডাকতে থাকে। এই হামিদ মিয়া কিন্তু আবার অনেক সাহসী এবং কোরআনে হাফেজ। উনি এটা নিয়ে মজা করছে, যারে রাতের বেলা আবার কেমনে ডাকে, আমারে কিন্তু এসব ডাকার কেউ সাহস পাবে না। আমারে ডাকতে বললো তো কে দেখি ডাকে, আমি দেখব। হামিদ মিয়া যে জিন বিশ্বাস করে না বিষয়টা এরকম না, মানে বিশ্বাস করেন উনি, মানে ভয় ডর কম, এই আর কি। তো সব কাজ শেষ করে হামিদ মিয়া তো বাড়িতে গেছেন। তো এই যে কথাবার্তা যে হয়েছে, আমরা তো দিনের বেলা অনেকের সাথেই হাসি তামাশা করি, কথাবার্তা বলি, উনি কিন্তু এই ব্যাপারটা ভুলেই গিয়েছিলেন। উনি তো রাত্রে ঘুমিয়েছেন, রাত তখন কটা বাজে জানেন না। হুট করে ওনার মনে হচ্ছে যে হামিদ মিয়ার বাবা হামিদ মিয়াকে ডাকছে ওই গভীর রাত্রে। তো ডাকার কারণে ঘুম ভেঙে যায় ওনার। উনি বলে, আব্বা আসতেছি। এই বলে যখনই উনি দরজা খুলেছেন, তখনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখতে পান ওনার শ্বশুর বাড়িতে উনি যেমনটা শুনে এসেছিলেন দিনের বেলা, মাথাবিহীন একটা অবয়ব, তার চোখ একটাও হয়, দুটাও হয়। তো এইরকম একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এবং ওই অবয়বটার চোখ একটা ছিল ওই সময়, মানে এক চোখওয়ালা ওই মাথাবিহীন অবয়ব এসেছিল। আর ওই অবয়বটাকে ওই হামিদ মিয়া বলতে শুনে, যে মানে ওই অবয়বটা হামিদ মিয়াকে বলছে যে, কিরে হামিদ, তুই বলে আমাকে দেখে ভয় পাস না? তুই আমাকে দেখতে চাইছিলি, তোর সাথে দেখা করতে আসলাম, আয় আমার সাথে আয় এখন। তো বলে রাখা ভালো, হামিদ মিয়ার বাড়ি থেকে তার শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু প্রায় 15 কিলোমিটারের মতো। হামিদ মিয়া চিন্তাই করতে পারে নাই এমন বিভৎস একটা দৃশ্যের মুখোমুখি হতে হবে তাকে। উনি তো ভয়ে কিছুই বলতে পারছেন না। ওনার এমন শক্তিও ওই সময় নাই যে উনি চিৎকার করবেন। এমন সাহসী একটা মানুষ ভয়ে একদম জুবুথুবু অবস্থা। অনেক কষ্টের শক্তি সঞ্চয় করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার করে উঠে উনি দরজাটা বন্ধ করে দেন। বন্ধ করে দিয়ে দ্রুত শুয়ে পড়েন। আর কিছু হয় নাই, মানে জানালার কাছে এসেছে, শব্দ করছে, এরকমটা না। কিন্তু ওই রাত্রে ভয় আর উনি ঘুমাতেই পারেন নাই। পরের দিন সকালবেলা সবাইকে এই ঘটনা বলেন যে, আমি এইরকম একটা জিনিস দেখেছি, যে আব্বার কণ্ঠে এইভাবে আমাকে ডাক দিয়েছে। সবাই তখন বুঝে যায় ওইটা ওই স্কন্ধ কাটার, মানে গলা কাটার সেই নিশি ডাক। তখন অনেকেই বলে, তোমার তো এই জিনিসটা নিয়ে এইভাবে মজা করা উচিত হয় নাই। তবে যেভাবে ভয় পেয়েছিল তাতে সামান্য জ্বর হয়েছিল, এমনিতেই ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা হয় নাই। তো অল্প কিছুদিন আগে, মানে অল্প কয়েকদিন আগে আর একটা ঘটনা ঘটেছে। এটা হচ্ছে এই নীরব যিনি দুলাভাই, ওনার নিজের বোনের হাজবেন্ডের সাথে। তো একদিন বাড়িতে আসার পর গল্প করতে করতে এমন একটা ঘটনা বলা হয় আর কি। তো হামিদ মিয়ার মতো উনিও এটা নিয়ে খুব মজা করে, যারা ধুর এখনকার যুগে এরকম কিছু হয় নাকি, এই 2024 সালে এসে এই সমস্ত
ওই মাথা কাটার নিশির ডাক এগুলো বলতে চাচ্ছ তোমরা, এগুলো বিশ্বাস করতে হবে? বাড়ির সকলে কিন্তু জানতো যে এটা নিয়ে মজা করলে রাতে নাকি এই জিনিসটা আসে। তো এটা নিয়ে বাড়ির লোকজন অন্য কোনো কথা বলে না, অন্য কোনো কিছু নিয়ে তারা মজা করা শুরু করে, প্রসঙ্গটা ওনারা এড়িয়ে যান। তবে এই যে যিনি এই বিষয়টা নিয়ে মজা করেছিলেন আবার নতুন করে, তো উনি আবার ওই সময় বলে ওঠেন যে ঠিক আছে, সবাইটা যদি ডাকে তাহলে আমারও ডাকুক, আমি একটু দেখতে চাই যে জিনিসটা দেখতে কেমন, আমি কিন্তু এগুলো দেখলে ভয় পাবো না। তো যে কথা সেই কাজ, রাতে তো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওই বোনের হাজবেন্ড আর ঘুমায় নাই এবং বোনও জেগে আছে, গল্প গুজব করছে আর কি। রাত তখন 1টার বেশি বাজে আনুমানিক। হঠাৎ করে শুনতে পায় যে ওই লোকটা আর কি তার বউ বাইরে থেকে তার নাম ধরে রাখছে, কিন্তু তার বউ তো তার সাথে বসে আছে, জেগে আছে, কথা বলছে। এটা কিভাবে সম্ভব যে তার বউ বাড়ির বাইরে থেকে তাকে ডাকছে এবং ওই ডাক তার স্ত্রীও শুনতে পাচ্ছে, তার মতোই গলা, নাম ধরে তার হাজবেন্ডকে ডাকছে। এইটা শোনার পর এই হাজবেন্ড ওয়াইফ দুইজনই তো মারাত্মক ভয় পেয়ে যান, চিৎকার করে দোয়া দরুদ পড়তে থাকেন। আর ওনার ওয়াইফ এতটাই ভয় পেয়েছিলেন যে উনি এমনভাবে চিৎকার শুরু করেছিলেন যে কোনো সময় একটা মারাত্মক দুর্ঘটনা হয়ে যেতে পারতো, এমন চিৎকার। এতটা ভয় পাওয়াটাই কি স্বাভাবিক না? যাই হোক, আশেপাশের লোকজন চলে আসে, তারা এসে কিন্তু তাদের দরজার সামনে আর কিছু দেখে নাই। ওনারা দরজা খোলেন, প্রথমে দরজা খুলতে চাচ্ছিলেন না, আবার এই ধরনের গলা নকল করে সেই স্কন্ধ কাটা ফেরত আসলো কিনা, আবার সেই নিশি ডাক দিচ্ছে কিনা। যাই হোক, ওনারা যখন নিশ্চিত হন যে তারা মানুষ, তখন দরজা খোলেন। তো এই ঘটনা শোনার পর উপস্থিত সকলে বলেন যে তোমাকে তো দিনের বেলা বলছিলাম এটা নিয়ে মজা করো না, এখন বুঝলা তো? তখন বলে হ্যাঁ, আসলে আমার মজা করাটা উচিত হয়নি। তো যাই হোক, একটা পর্যায়ে ওই গাছটা কাটার কথা চিন্তা করা হয়। তখন এই ইয়াহিয়া ভাইয়ের দুলা ভাইয়ের আব্বু আর কি তাকে স্বপ্ন দেখায় একটা অবয়ব, ভয়ঙ্কর এক অবয়ব, কিন্তু ওটা যে মাথা কাটা এরকম বুঝতে পারেন না, একটা কালো একটা অবয়ব আর কি। সে তাকে বলে যে আমি এখানে থাকি, আমার সাথে আরো অনেকে আছে, যদি এই গাছের কোনো ক্ষতি করিস তাহলে আমি যে কি করব তোরা কল্পনা করতে পারবি না। এখনো কিন্তু ওই গাছটা অমনই রয়েছে, এখনো যদি ওইখানে গিয়ে ওই জিনিসটাকে কেউ দেখতে চায় তাহলে নাকি গভীর রাতের বেলা পরিচিত কারো কণ্ঠে এসে তাকে ডাক দেয়। ওই গাছের একটা ছবি ইয়াহিয়া ভাই আমাদেরকে দিতে চেয়েছেন, যদি উনি পাঠান তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের পেজ এবং গ্রুপে পোস্ট করব ইনশাল্লাহ। আসলে খুবই অদ্ভুত একটা ব্যাপার। এখনো অনেকেই ওখানে গিয়ে যদি ওই অবয়বটাকে দেখতে চায়, ওই অবয়বটা নাকি রাতের বেলা এইভাবে নিশি ডাক দিয়ে তার সাথে দেখা করতে আসে। সত্যি গা শিউরে ওঠার মতো একটা ব্যাপার। কেউ সাহস করবেন নাকি? আমি বলবো না, এ ধরনের সাহস করা উচিত নয়। ধন্যবাদ ইয়াহিয়া হোসাইন কাজী ভাই, দুর্দান্ত একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। সত্যি আসলে গ্রামের এই ধরনের ঘটনাগুলো এখন আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি আপনাদের হরওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে এই সত্য ভয়ের ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদেরকে পাঠিয়ে যাচ্ছেন এবং আমাদের চ্যানেলের অগ্রযাত্রাকে আপনারা অব্যাহত রেখেছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও ফিরে এলাম প্রিয় লিসেনার্স নতুন আরও একটি ঘটনা নিয়ে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ ইসলাম। ওনার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। তো উনি আমাদের শো অনেক আগে থেকে শুনে আসছেন, কিন্তু ওনার সাথে যে ভয়ানক ঘটনা ঘটবে এটা উনি কখনোই ভাবতে পারেননি, যেটা এখনো ঘটে চলছে। চলুন ঘটনাটা কি শুনে আসি। উনি ইন্টারমিডিয়েট পড়ুয়া একজন স্টুডেন্ট, ওনার উপজেলা বালিয়াকান্দি। তো দেখা যাচ্ছে যে উনি এসএসসি পরীক্ষা অনেক ভালো করার কারণে সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত রাজবাড়ী সরকারি কলেজ, এখানে ভর্তি হয়েছেন। তো ওনার ফ্যামিলি চিন্তা করেছেন যে রাজবাড়িতে সে থাকবে, বালিয়াকান্দি ছেড়ে মেইন সদর উপজেলায় থাকবে,
মেসে থাকলে তো লেখাপড়া ভালো হবে না, অনেক সমস্যা হতে পারে খাওয়া দাওয়াতে। এই জন্য এই রাজবাড়ী শহরেরই একটা জায়গায় একটি বাসা ভাড়া নেন। ওই বাড়িটা তিনতলা একটা ফ্ল্যাটে ওনারা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। মূলত এরপর থেকেই ঘটনা শুরু। তো উনি তো অনেক রাত জেগে লেখাপড়া করার অভ্যাস আর কি, আর বেশিরভাগ সময় ঘরের ভেতর থেকে ওনার দরজাটা উনি আটকে রাখতেন। তো এভাবে চলছিল, খুব একটা অসুবিধা হচ্ছিল না আর কি। তো একদিন রাতের বেলা উনি পড়ছেন, হঠাৎ করে ওই তিনতলার ফ্ল্যাটে ওনার যে কাচের জানালা, থাই জানালা আর কি, ঠক 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 করে ওই জানালায় কে যেন নক করছে। তো উনি প্রথমে ভেবেছেন এটা হয়তো মনের ভুল। আবার অনেক সময় বাতাসের কারণে ওই থাই গ্লাস যদি নড়ে ওঠে, তখন উপরের দিকে যে জায়গাটা রয়েছে ওইখানে তো আর একটা অ্যালুমিনিয়ামের জায়গা রয়েছে, ওইখানে ঘষা লাগে, তখন কিন্তু ওই ঠক ঠক শব্দ হয়। তো উনি এটা মনের ভুল ভেবেছিলেন, কিন্তু দেখছেন না, এটা ওই ধরনের শব্দ না। কিছু সময় অন্তর অন্তর এই সমস্যাটা হতে থাকে, ঠক 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 শব্দ। এবং এই শব্দটা কাচের উপরে কেউ যদি নখ দিয়ে, নখের যেই হাড়ের যে অংশটা, নখটা বাঁকা করে যদি কেউ ঠক 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 করে কাচের উপরে শব্দ করে কেমন হয়, ওই রকম শব্দ হচ্ছে। এই শব্দটা প্রথম দিকে আসতে থাকলেও আস্তে আস্তে বাড়ছে, মানে মনে হচ্ছে আরো জোরে দিচ্ছে। তো ওই রাত্রে উনি বিষয়টা খুব একটা পাত্তা দেন নাই, কিছুটা ভয় পেয়েছিলেন, খুব একটা পাত্তা দেন নাই। আর ওই সময় ওনার কানে অবশ্য ইয়ারফোন ছিল, যার কারণে শব্দটা পরবর্তীতে হলেও ওইভাবে বুঝতে পারেন না, উনি লেখাপড়া করে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু পরের রাত্রেও একই ঘটনা। রাত প্রায় 12টারও বেশি বাজে বা 1টারও বেশি বাজে, আবার একই রকমের শব্দ। উনি এবার কিন্তু কানে হেডফোন লাগানো অবস্থায় ছিলেন না। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, এরকম শব্দ হচ্ছে কেন। তো উনি তখনও বিষয়টা প্যারানরমাল ব্যাপার মনে করেন নাই। একদিন দিনের বেলা বাসাতে কেউ নাই, রুমে বসে লেখাপড়া করছেন, রাস্তা দিয়ে মানুষও হেঁটে যাচ্ছে, হঠাৎ করে জানালার কাছে আবারও সেই ঠক 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 শব্দ। তার মানে হচ্ছে দিনের বেলা বাসায় কেউ না থাকলেও এই শব্দ করা শুরু হলো। উনি নাকি ভেতর থেকে দরজা লাগিয়ে রাখার পরেও ওই দরজার সিটকেনি একা একাই খুলে যেত। কিভাবে খুলতো উনি বলতে পারেন না, কিন্তু সিটকেনিটা খুলে দরজা আস্তে করে খুলে যেত, একটা ক্যাচ করে শব্দ হতো। তখন উনি বুঝতে পারতেন দরজাটা খুলে গেল। উনি ভাবলেন যে কি ব্যাপার, দরজাটার নামে সিটকানিটা লাগাইলাম, এই সিটকানি লাগানোর পরেও কিভাবে এই দরজাটা খুলল। একদিন সন্ধ্যার ঘটনা। সন্ধ্যার সময় ওনার জানালার কাছে এরকম শব্দ হচ্ছিল, ঠক ঠক শব্দ হচ্ছিল। তো উনি ওনার আম্মুকে নিয়ে আসেন এবং সরাসরি বিষয়টা দেখালেন। ওনার আম্মু বিষয়টা বুঝতে পারলেন যে এইটা নিছক কোনো মনের ভুল না, বা অন্য কোনোভাবে এটা হচ্ছে না, বা বাতাসের বাড়িও খেয়ে এই শব্দটা হচ্ছে না। এরপর ওনার আম্মু ওনাদের এলাকার রসুলপুরের একজন মুহাদ্দিস হুজুরের কাছে নিয়ে গেছেন। রসুলপুর রাজবাড়ির বালিয়াকান্দির কাছে একটা জায়গা, তো ওখানে একটা মাদ্রাসা রয়েছে, রসুলপুর পীর সাহেব, উনি খুব নাম করা ছিলেন। তো ওই মাদ্রাসার একজন মুহাদ্দিস হুজুরের কাছে নিয়ে যান আর কি। তো উনি কিছু রুকিয়া করে দেন এবং উনি কিছু লোহা পরে দেন এবং বলে দেন যে এগুলা উনি যে বিছানায় ঘুমান আর কি, এই যে মোহাম্মদ ইসলাম ভাই, ওই বিছানার চারদিকে তোষকের নিচে যেন এগুলো রেখে দেয়া হয়। আর উনি কিছু তেল পরে দিলেন, ঝাড়ফুঁক করে দিলেন। কিন্তু ওখান থেকে আসার পর শুরু হলো নতুন আরো একটা সমস্যা। এখানে একটা বলে রাখা ভালো একটা বিষয়, সেটা হলো ওনার এক মামা ছিলেন, ইসলাম ভাই একজন মামা ছিলেন, যিনি ছিলেন একেবারে পঙ্গু। ওনার হাত পা কোনোটাই ওইভাবে কাজ করতো না। জীবনের দীর্ঘ একটা সময় উনি বিছানাতেই কাটিয়েছেন। সমস্ত ভাগ্নে ভাগ্নিদের মাঝে ওনাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। তো এই ঘটনার মাঝে ওনার মামা কোত্থেকে এলো এটা হয়তো বা লিসেনাররা ভাবতে পারেন, কিন্তু সামনে যে সিচুয়েশনটা আসছে ঘটনার একটা জায়গায়, এই জায়গাটা বোঝার জন্য মামার প্রসঙ্গটা বলাটা জরুরি। তো তখন ওনার মানে এই যে ইসলাম ভাইয়ের কলেজের ইয়ার চেঞ্জ পরীক্ষা চলছিল, মানে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠবেন। তো রসায়ন পরীক্ষার দিন, এই রসায়ন পরীক্ষার দিন রাত প্রায় 3টা পর্যন্ত পড়ার পর ওনার শরীরে বেশ ক্লান্তি চলে আসে। তখন উনি বিছানায় একটু ঘুমানোর চেষ্টা করেন। তখনও পুরোপুরি ঘুমান নাই,
এমন সময় ঘটে এক ভয়াবহ ঘটনা। উনি দেখতে পান ওনার খাটের নিচ থেকে ওনার এই পঙ্গু মামা বের হয়ে এসে দাঁত কটর মটর করে ভয়ঙ্কর দৃষ্টিতে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন এবং হঠাৎ করে এসে ওনার গলা চেপে ধরেন। উনি কিছুই করতে পারছেন না, গলা দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। উনি ভাবেন আজই হয়তো বা ওনার জীবনের শেষ দিন। মনে মনে আল্লাহর নাম নিতে লাগেন। তখন এই ইসলাম ভাই দেখতে পান যে ওনার ওই মামারূপী অশরীরীটা মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। হাওয়ায় আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে একটা জিনিস ঝাপসা হয়ে যেতে থাকে না যেভাবে, ওইভাবে মিলিয়ে যাচ্ছে। এরপর এই ইসলাম ভাই তো আম্মু আম্মু বলে জোরে চিৎকার দিয়েছেন। ওনার আম্মু দ্রুত রুমে চলে আসছেন। ওই সময় আবার ওনার দরজাটা খোলা ছিল, এমনিতে বন্ধ করে রাখে কিন্তু দরজাটা ছিল খোলা। ওনার আম্মু তো রুমে আসলে সব ঘটনা খুলে বলেন। ভয়ে তখনও তার গা কাঁপছিল। লিসেনারদের মনে হতে পারে এটা হয়তো বা ওই যে বোবায় ধরা এরকম হতে পারে, কিন্তু না, উনি কিন্তু ঘুমিয়েছিলেন না, উনি মাত্র শুয়েছিলেন, জেগেছিলেন। আর ওই মামা কিন্তু 2019 সালে মারা গেছেন। মামার কিন্তু হাত পা, দুই হাত দুই পা কোনোটাই ভালো ছিল না। তাহলে কিভাবে উনি ওখানে এলেন? নিশ্চয়ই এটা স্বাভাবিক কোনো ব্যাপার ছিল না। এতদিন কিন্তু ওই দরজায় শুধু ঠক ঠক শব্দ হতো, জানালায় ঠক ঠক শব্দ হতো, দরজা খুলে যেতে, এইটুকুই ছিল। এমন একটা ভয়াবহ সিচুয়েশনের মুখোমুখি হতে হবে এটা কিন্তু বুঝতে পারেননি। তো যাই হোক, এরপরে আরও এক রাতে উনি ওনার পড়া শেষ করে ঘুমাতে গিয়েছেন। অনেক রাতে ওনার ঘুম ভেঙে যায়। উনি তখন ফিল করেন ওনার পাশে কেউ শুয়ে আছে। আমাদের পাশে কেউ শুয়ে থাকলে কেউ যদি মানে সাইড চেঞ্জ করে, কেউ ডান কাতে শুয়ে আছে, বাম কাতে শুলো, তখন কিন্তু খাটটা একটু নড়ে ওঠে না? খাটের উপরে যে মাচাটা থাকে এটা কিন্তু একটু কেঁপে ওঠে, আর পাশে যে শুয়ে থাকে সে তো স্পষ্টই বুঝতে পারে। তখনই ইসলাম ভাই বুঝতে পারেন ওনার পাশে কেউ শুয়ে আছে এবং সে এ পাশ থেকে ও পাশ এরকম করছে, মানে নড়াচড়া করছে। উনি তো পান খুবই ভয়, কারণ ওনার রুমে তো অন্য কেউ ছিল না। ওই রাতে উনি দরজা বন্ধ করে শুয়েছেন। কোনোভাবেই ওনার রুমে কেউ এসে ওনার পাশে ঘুমাবেন এই সুযোগ নাই। উনি কিন্তু তাকানোরও সাহস করেন নাই। প্রচন্ড জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করে দরজার দিকে দৌড় দিয়েছেন। দরজার দিকে দৌড় দিয়েই দরজার সিটকিনি খুলে ফেলেন। আর ওদিকে ওনার চিৎকার শুনে ওনার মা ওনার রুম থেকে আবার এই রুমে চলে আসে। তখন জিজ্ঞেস করে কি হয়েছে, বলে যে আমি এরকম একটা বিষয় টের পেয়েছি। এদিকে ওনার মা তো বিষয়টা বুঝতে পেরেছেন যে একটা সমস্যা হচ্ছে। তো ওই রাত্রে উনি কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। মনে হচ্ছিল ওনার বুকের ভিতর পুরো ছাই হয়ে যাচ্ছিল। উনি একটা আগে থেকে একটা রোগে আক্রান্ত ছিলেন, যার কারণে এরকম সমস্যা মাঝে মাঝেই হতো। তো রাত্রে বাসায় যত মেডিসিন ছিল সবগুলো খাওয়ানোর পর ওনার কোনো পরিবর্তন হলো না। তখন ওনার বাবা ওনাকে রাজবাড়ী সদর হসপিটালে নিয়ে গেলেন। তো ডক্টর ওনার অবস্থা দেখে ওনাকে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করালেন। তখন সারা রাত অনেকভাবে ট্রিটমেন্ট করার পরও ভালো হচ্ছিল না। পরের দিন দুপুরবেলা কিছুটা সুস্থতা বোধ করেছিলেন উনি। তো এরপরে কিন্তু উনি অনেক কিছু খেতে পারতেন না, শুধু ডাবের পানি আর কিছু এই সাবুদানা এইগুলা খাইতেন আর কি। তো কি হয়, একদিন ওনার খালা ফোন করেন, ফোন করে এই ইসলাম ভাইকে তাদের বাড়িতে যেতে বলেন। ওখানে নাকি একজন ভালো হুজুর আছে, তাকে দেখাবেন। তো উনি যানও সেখানে। তো হুজুরের কাছে যাওয়ার পর উনি তো ইসলাম ভাইকে দেখে শুনে ওই হুজুরের অনুগত যে জিনগুলো তাদের থেকে কিছু খোঁজ খবর নেয়ার পর ইসলাম ভাইয়ের মাকে ওই হুজুর বলেন যে আপনার ছেলেকে হালিমা নামে একজন মহিলা জিন আসর করেছে, সে এই ছেলের কাছে আসতে চায়। কিন্তু এই ছেলেটি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কোরআন শরীফ পড়ে, এই কারণে এটি কাছে আসতে পারে না। যেহেতু কাছে আসতে পারে না, এই জন্য ওই ছেলের সাথে দূর থেকে এই অ্যাক্টিভিটিগুলো করছে। যদি কাছে আসতো আরো ভয়ানক কিছু করে ফেলতো। তো হুজুর কিছু পানি পড়া, তেল পড়া এই জিনিসগুলো দেন, কিছু রুকিয়া করে দেন এবং বলেন যে 1 সপ্তাহ পর আবার আসতে। ওই 1 সপ্তাহ কিন্তু আর কোনো ধরনের সমস্যা ওনাকে পড়তে হয়নি, একদম স্বাভাবিক ছিল সবকিছু। 1 সপ্তাহ পর যখন ওই হুজুরের কাছে ওনারা আবারও যান, তখন হুজুর বলেন ওই জিনটি এখনো যায়নি, তাই ওকে আমি হত্যা করে ফেলবো। হুজুর নাকি ঠিক তাই করেন, ওই জিনটাকে হত্যা করেন। এবং হুজুর এই ইসলাম ভাইকে বলেন জিনটিকে তিনি হত্যা করেছেন
তবে আজ কিন্তু তোমার গলা অনেক ব্যথা করবে, তবে চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। এইবার হুজুরের কাছ থেকে আসার পর শুরু হলো নতুন একটা ঘটনা। হুজুরের কাছ থেকে আসার দিন রাতের বেলা উনি স্বপ্নে দেখেন ওনাকে একজন অতিশয় লম্বা বৃদ্ধ খুব রাগী গলায় বলছে, তোর কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি তোকে ছাড়বো না রে, আমি তোকে ছাড়বো না। তো এই স্বপ্ন দেখার পর উনি তো বিছানা থেকে ধর্মর করে উঠে বসেন, ওনার মাকে ডাকেন, ওনার মা আসে, বলেন যে এই স্বপ্ন আমি দেখেছি। এটা যে নিছক দুঃস্বপ্ন ছিল এইটা ভাবনার কোনো কারণ ছিল না, ওনার মাও এটা বুঝতে পারেন এটা নিছক দুঃস্বপ্ন না। তো এই স্বপ্ন পরের দিনে হুজুরকে বলা হয়। তো হুজুর বলেন, এগুলো নিয়ে তুমি টেনশন করো না, মনে সাহস রাখো, ইনশাল্লাহ বাদ বাকিটা আমি দেখব। এরপরে এক রাত্রে উনি ঘুমিয়ে আছেন, ফজরের ঘন্টাখানেক আগে হয়তো হবে এরকম একটা সময়। তো উনি দেখতে পান ওনার কাছে একজন মহিলা আসলেন, যার শরীর দিয়ে খুবই সুঘ্রাণ বের হচ্ছিল, এমন ঘ্রাণ উনি কখনো আগে পান নাই। সেই মহিলা এই ইসলাম ভাইয়ের মাথায় খুব সুন্দর করে হাত বুলিয়ে দিচ্ছেন এবং ওনাকে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করছেন আর বলছেন, এটা খাও, তোমার জন্য অনেক ভালো হবে। তখন ইসলাম ভাই বলছে যে আমি এটা খাবো না, আর আপনি কে? আমি তো আপনাকে চিনি না, আর আপনার দেওয়া কোনো জিনিস আমি কেন খাবো? তো এভাবে বেশ কিছুক্ষণ চলার পর ওনার কানে ফজর আজান ভেসে আসে, ওনার ঘুম ভেঙে যায়। এর 3 দিন পর রাত্রে কেউ একজন ওনাকে ওনার বড় কাকির গলায় ডাকতে থাকে। রাত তখন প্রায় 12টা বাজে। উনি যখনই দরজা খুলে, মানে মেইন দরজা খুলে বাইরে বের হবেন, ওনার রুমের দরজা না, মেইন দরজা খুলে বাইরে বের হবেন, ঠিক তখনই খপ করে এই ইসলাম ভাইয়ের মা তার হাত টেনে ধরে, যাই কোথায় যাস? তখন বলে যে কাকি ডাকে। বলে কোথায়? কেউ তো ডাকে না, তুই কোথায় যাস? আমি তো কোনো ডাক শুনি নাই। তখন ইসলাম ভাই সেন্স ফেরত আসে, কোন একটা নিশির ডাক তিনি শুনেছেন এবং তাকে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তো পরের দিন কিন্তু ওই কাকিকে গত রাতের কথা জিজ্ঞেস করা হলে উনি জানেন, আরে বাবা রে, এত রাত্রে আমি তোমার বাসায় কিভাবে আসবো, আর আমি তোমাকে কেন ডাকবো? তো ঘটনা কিন্তু এখানেই শেষ না। আমাদেরকে উনি যখন ঘটনাটা পাঠান, এই ঘটনা পাঠানোর কয়েকদিন আগে ঘটে আরো ভয়ানক কিছু ঘটনা। রাত 12টার কিছু সময় পরে তখন কিন্তু ইসলাম ভাই পড়ার টেবিলে বসে কম্পিউটার একটু কাজ করছিলেন, আর টেবিলে কলা এবং বিস্কুট ছিল, সেটা খাচ্ছিলেন। কারণ এশার নামাজের পরে খাওয়া দাওয়া করেছিলেন, 12টার দিকে ওনার ক্ষুধা লেগেছিল, যেন কলা বিস্কুট সময় খাচ্ছিলেন। হঠাৎ করে কি হয়, ওই জানালার শিকের ভেতর থেকে লম্বা লিকলিকে একটা হাত, এই হাতটা এসে একটা বিস্কুট নিয়ে চলে যায়। হঠাৎ করে এই ঘটনা ঘটার কারণে উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। ওনার জানালার ওই পাশে কিন্তু কোনো বারান্দা নাই, বারান্দা থাকলে না হয় মনে হতে পারে বারান্দায় কেউ আছে। আর ওই জানালা থেকে ওনার ওই টেবিলটা কিছুটা দূরে, আর যেখানে ওই কলা বিস্কুট রাখা ছিল সেটা আরো দূরে। কোনো স্বাভাবিক মানুষের হাত এত লম্বা হয় না। তো উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন এবং চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। তো এরপরে মনে করছেন হয়তোবা ওই ঘটনাটা ঘটবে না, কিন্তু না, ওনাকে প্রচন্ড ভয় পাইয়ে দিয়ে আবারও ওই হাতটা জানালা দিয়ে ঢোকে। কিন্তু ওই হাতের যে বডিটা, বডির সাথে তো হাত থাকে, ওই বডিটা উনি দেখতে পাচ্ছিলেন না। উনি তো প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। তারপর ওনার মা তো চলে এসেছে, বলেন যে এই ঘটনা। তো ওই রাত্রে উনি তো অন্য রুমে ঘুমিয়েছেন। তো যাই হোক, হুজুর এখনো ট্রিটমেন্ট করে যাচ্ছেন, এখনো ওনার সাথে এই ঘটনাটা ঘটে চলছে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে এই সমস্যা থেকে উত্তরণ ঘটান। আসলে যিনি এই সমস্যায় পড়েন তিনি জানেন জীবনটা কতটা দুর্বিষহ হয়ে যায়। আমরা চাই না এই ধরনের সমস্যায় কেউ পড়ুক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 110তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ রাজন। ওনার বাড়ি এই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার কোন একটি গ্রামে। উনি অনেকদিন যাবৎ আমাদের ইউটিউব চ্যানেলের একজন একনিষ্ঠ শ্রোতা
আমাদের চ্যানেলের শুরুর দিকে যে সাবস্ক্রাইবার যারা ছিলেন তাদের মধ্যে একজন উনি। তো উনি জানিয়েছেন যে প্রতি রাত্রে আমাদের চ্যানেলের ঘটনা না শুনলে ওনার সহজেই নাকি ঘুমিয়ে আসতে চায় না। তো যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি রাজন ভাইকে, এবং উনি একটি দারুণ ঘটনা পাঠিয়েছেন। চলুন ঘটনাটি শুনে আসি। এই ঘটনাটি মূলত একটি বিয়েকে কেন্দ্র করে। এই রাজন ভাই এবং ওনার বড় ভাই এবং ওনার চাচাতো ভাই আরও কিছু বন্ধুবান্ধব মিলে মোট 8-10 জন হয়েছেন আর কি। ওনারা দুঃসম্পর্কের গ্রামের এক ফুফাতো ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। তো বলে রাখা ভালো যে বিয়েটা যেখানে ঠিক হয়েছিল ওটি কোন একটা চরাঞ্চলে, ওনাদের বাসা থেকে প্রায় 12 থেকে 15 কিলোমিটার দূরে হবে। তো ওনাদের এলাকায় বিয়ে অধিকাংশ সময় রাতের বেলায় হয় আর কি। কারণ হচ্ছে ওনাদের এলাকায় বরপক্ষ কোন পক্ষের বাসা যায় প্রায় 7টার দিকে, মানে সন্ধ্যা 7টার দিকে যায় এরকম আর কি, 7টা, 6:30, 7:30 এরকম আর কি। তো ওনারাও তার ব্যতিক্রম ছিলেন না। তবে কিছু দূর ওনারা অটোতে গিয়েছেন, তারপর কিছুটা পথ নদী পার হয়েছেন। এবং নদী পার ব্যাপারটা বলি যে নদীতে কিন্তু ওই সময় যে গভীরতা বেশি ছিল তা না, বড় জোর হাঁটু পানি থেকে একটু উপরে হবে। তো এরকম ছিল, কেউ হেঁটে চাইলে পার হতে পারে। তো ওনারা তো নৌকাতেই পার হয়েছেন আর কি। যখন গিয়েছেন তখন নৌকা রেডি করা ছিল, যেহেতু বিয়ের বরযাত্রী। আর ওনারা যখন গিয়েছেন দিনের বেলায় তো রওনা দিয়েছেন, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে ওই সন্ধ্যার ঠিক পরবর্তী সময়, তখন রাত নেমে যায় আর কি। তো এইভাবে যেতে যেতে কয়েকটা চর পেরিয়ে ওনারা পৌঁছতে বেশ দেরি করে ফেলেন। রাত প্রায় 10টার দিকে বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছেছেন, কারণ ওনাদের বের হতে দেরি হয়েছিল মূলত যাওয়ার জন্য। যে অ্যারেঞ্জমেন্ট, আবার কিছু আত্মীয় স্বজন আসে নাই, তাদেরকে আবার ডাকা, রেডি করা। তো এই কারণে বেশ কিছুটা সময় বের হতেই লেগে যায়। বিয়ে বাড়িতে পৌঁছানোর পর কনেপক্ষের লোকজন তো ভালোই আপ্যায়ন করেছে। তারা তো বারবার ফোনে শুনছিলেন যে কোথায় আছেন। তো ওনারাও ব্যতিব্যস্ত ছিলেন, এত দেরি হচ্ছে কেন। তো যাক, ওনারা যাওয়ার পর হালকা পাতলা একটু ফ্রেশ হয়ে রাত 11টার দিকে ওনারা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছেন। বিয়ে বাড়িতে তো অনেক লোকজন, তো ওনারাও গিয়েছিলেন প্রায় ওই বন্ধুবান্ধব 8-10 জন ছাড়াও সব মিলে প্রায় 40 জনের একটা বিশাল একটা কাফেলা আর কি। ওনারা পরিচিত বন্ধুবান্ধবরা হচ্ছে 8-10 জন, কিন্তু এর সাথে আরও অন্য আত্মীয় স্বজন প্রায় 40 জন হবে। এই কারণেই মূলত সবাইকে এক জায়গায় করতে এত দেরি হয়েছিল। তো লোকজন অনেক হওয়ার কারণে ওনাদেরকে একটি খোলা ঘরে থাকতে দিয়েছিল। তো ওনারা তো বন্ধুবান্ধব 8-9 জন আর কি। তো ওনারা ডিসিশন নিলেন, যেহেতু আমরা বেশ অনেকজনই আছি, আমরা একটা কাজ করি, আমরা বেরোয় যাই, রাত 12টার দিকে রওনা হয়ে চলে যাই। এইভাবে গাদাগাদি করে থাকতে তো ভালো লাগবে না। এখন বিয়েবাড়ির লোকজন বলেছিল যে রাতের বেলা চরাঞ্চল দিয়ে হাঁটতে গেলে রাস্তাঘাট তোমরা চিনবে না, হারায় যাবে, এই জন্য থাকো। কিন্তু ওনারা তো নাসর বান্দা, যে হারাবো মানে, আমরা 8-9 জন মানুষ একসাথে, হারানোর কি আছে। তো যাই হোক, ওনাদের বাধা উপেক্ষা করে ওই বাড়ি থেকে তারা তাদের গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। রাত তখন আনুমানিক 12:30 হবে আর কি যখন বেরিয়েছেন। এদিকে এই রাজন ভাইয়ের বড় ভাই, তার চাচাতো ভাই, বন্ধুবান্ধব সবাই মিলে কয়েকটা লাঠি নিয়ে হাঁটা শুরু করেছেন। কারণ হচ্ছে ওই নদীর ধারে অনেক শেয়ালের উপদ্রব রয়েছে। শেয়াল অনেক সময় এসে আক্রমণ করতে পারে, আর যে তাদেরকে যেন তাড়া করা যায় এই জন্য লাঠিটা নিয়ে হাঁটা শুরু করেছেন আর কি। তো দীর্ঘ সময় হাঁটার পর রাত প্রায় 2:30টার দিকে নদীর ধারে এসে পৌঁছান। সেখানে এসে দেখা যায় কোনো নৌকা নাই, কোনো মাঝিও নাই, আর না থাকাটাই স্বাভাবিক। তবে বহু দূরে, মানে যেখানে গভীর পানি রয়েছে সেইখানে কয়েকটা জেলে নৌকা দেখা যাচ্ছে, হারিকেন জ্বালানো আছে। তো ওরা ওইটা দিয়ে মাছ ধরছেন আর কি। এখন চিৎকার দিলেও ওই জায়গাতে তারা শুনবেন না, মানে এতটা দূরে রয়েছেন। আর নৌকা নেই তাতে কোনো সমস্যা নাই, তো পানি তো বেশি ছিল না। ওনারা যার প্যান্ট ছিল, পাজামা ছিল, সেগুলো একটু উঁচু করে নদী হেঁটে পার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো ওনারা যখনই সবাই একসঙ্গে নদীতে নেমেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে একজনের পা নদীর পানির নিচে যে বালু রয়েছে বালুতে দেবে গিয়েছে। মনে হচ্ছে বালুর নিচে একটা গভীর গর্ত ছিল, সেই গর্তের মধ্যে পড়ে গেছে। সে তো চিৎকার দিয়ে ওঠে, এই কি হলো রে, আমার পা কোথায় গেল। তখন সবাই মিলে তাকে তো টেনে তোলা হয়েছে। যাদের কাছে মোবাইল ছিল, মোবাইলের আলোতে দেখা যায় যে তার পায়ে মনে হচ্ছে কেউ খপ করে ধরে
নিজ দিকে টান মেরেছিল, কারণ নখ জাতীয় কোনো কিছুর আঁচড়ের দাগ তার পায়ে পাওয়া যাচ্ছে। ওরা তো সবাই অবাক হন। তবে এটা চিন্তা করেও নিজের মনকে সান্ত্বনা দেন সবাই যে নদীতে তো কত কত জিনিসই পানির নিচে পড়ে থাকে। কাঁচের টুকরা থাকতে পারে, শামুকের টুকরা থাকতে পারে, ঝিনুকের টুকরা থাকতে পারে, এগুলো তো কেটে যেতে পারে। আর ওই জায়গাতে এমনিতেও গর্ত থাকতে পারে, এটা নিয়ে অত চিন্তা ভাবনা করার তো কিছু নেই। যাই হোক, ওনারা ঠিকঠাক মতোই হেঁটে হেঁটে নদী পার হয়েছেন আর কি, ওই পানির মধ্যে কোনো সমস্যা হয় নাই। এরপর ওনারা আবার পুনরায় হাঁটতে শুরু করেছেন। 3 থেকে 5 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের বসত বাড়ি ওনারা দেখতে পাচ্ছিলেন না। তবে আরো কিছুটা যাওয়ার পর ওনারা দেখতে পান যে সামনে মনে হচ্ছে একটা খড়ের গাদার মতো উঁচু কি যেন, আর ওইটার চারদিক দিয়ে কি যেন ঘুরছে। ওনারা চিন্তা করছে হয়তো কোনো শেয়াল জাতীয় কিছু হয়তো বা এরকম ঘুরছে। ওরা যখন একটু সামনের দিকে এগিয়েছেন তখন দেখেন যে একটা লোক বালু দিয়ে একটা উঁচু ঢিবি বানিয়ে ওইটার চারদিকে ঘুরছে আর বিড়বিড় করে কি যেন বলছে। তো এই জিনিসটা দেখে সবাই খুব ভয় পেয়ে যান। কি ব্যাপার, এত রাত্রেবেলা এই লোক এখানে কি করে এটা? এখন লোক তো ওনারা 8-9 জন, ভয়ের মাত্রাটা আসলে ওইভাবে ছিল না তাদের। তবে এটা দেখে ওনারা খুব একটা বেশি কথা বলেন নাই, দ্রুত হাঁটা শুরু করেছেন। ওইখান থেকে মনে মনে দোয়া দুরুদ পড়ছেন। এভাবে কতক্ষণ হেঁটেছেন ওনাদের আসলে জানা নাই। ওরা একটা গ্রামে ঢুকে পড়েন। এরপরে তখন ফজরের আজান দেবে এমন একটা সময়। তো ওই সময় একজন ইমাম সাহেব, ইমাম প্লাস মুয়াজ্জিন আর কি, উনি মসজিদের, উনি আজান দেওয়ার উদ্দেশ্যে বাইরে বের হয়েছেন। তো ওনাকে সালাম দিয়েছেন এবং ওই ইমাম সাহেব বলেন যে কি ব্যাপার বাবা, তোমাদের তো এই গ্রামে আগে কখনো দেখিনি, এত রাতের বেলা কোথা থেকে আসছো? তখন ওই যেই চরাঞ্চলে যে গ্রামে বিয়ে খেতে গিয়েছেন ওই গ্রামের নাম বলেন। তো ইমাম সাহেব অবাক হয়ে বলেন, কি বলো তোমরা? তোমরা তো ওই গ্রামেই এখন আসো, তোমরা তো বের হয়েছো বলতেছো, এতটা পথ হেঁটেছো, নদী পার হয়েছো, তোমরা তো ওই গ্রামেই ফিরে আসছো। এদিকে ওনারা এই 8-9 জন সবাই তো হতবাক যে কি বলে, ইমাম সাহেব বলেটা কি? ওরা তো কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। ইমাম সাহেব যখন বুঝতে পারলেন যে এরা কিছুতেই বিশ্বাস করতে পারছে না, যখন ইমাম সাহেব বলেন যে তোমরা যেই বাড়িতে বিয়ে খেতে আসছিলা ওই বাড়িতে আমারও দাওয়াত ছিল, এই যে কয়েকটা বাড়ি পরেই ওই বাড়ি, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই বলে ইমাম সাহেব এদেরকে সাথে নিয়ে ওই বাড়িতে নিয়ে যান। ওই বাড়িতে, বিয়ে বাড়িতে অনেকেই তখনও জেগেছিল আর কি, ঘুমায় নাই কেউ কেউ। তখন এক অজানা ভয়ে সকলের মুখ শুকিয়ে যায়। তো ইমাম সাহেব সকলকে আশ্বস্ত করেন যে তোমরা থাকো, আমি আজান দিই, নামাজ পড়াই, পরে কথা বলবো। তবে ইমাম সাহেব বলছে, আচ্ছা তোমরা কি রাস্তায় কোনো কিছুর সাথে কোনো মুখোমুখি হয়েছিলা বা কোনো কিছু দেখেছিলা? তখন ওরা বলেন যে হ্যাঁ হুজুর, আমরা তো একটা জায়গায় এই একটা লোককে দেখেছি যে একটা ঢিবির মতো বানিয়ে তার চারদিকে ঘুরছে। বলে হ্যাঁ, তাহলে তো কাজ হয়ে গেছে। এই লোকটা একটা তান্ত্রিক, একজন সাধক। রাতের বেলা ওর সাধনায় যদি বিরক্ত হয় ও মানুষকে বিভিন্ন ধরনের শাস্তি দেয়, আর ওই দিক দিয়ে যদি কেউ হেঁটে যায় ওই সাধক এমন একটা ভ্রম সৃষ্টি করে যার ফলে ওই লোকটা যেই জায়গা থেকে এসেছিল সেই জায়গাতেই চলে যায়, ওই দিক দিয়েই ঘোরে। এরকম ঘটনা আগেও ঘটেছে, তোমাদের বেলায় একই ঘটনা ঘটেছে। কিন্তু ওরা তো কিছুতেই মানতে পারছেন এটা কিভাবে সম্ভব। কারণ হচ্ছে ওনারা কতটা পথ হাঁটলেন চরাঞ্চল দিয়ে, নদী পার হলেন, নদীতে পার হয়েছেন, নদীতে ওই মানে পা নামানোর পর একজনের যে পায়ে আঘাত লেগেছিল সেই আঘাতও আছে। তারপরে দেখা গিয়েছে যে ওই পানি পার হওয়ার সময় নদীর যে বালুগুলো প্যান্ট বা পাজামার, ওই যে পানির সাথে কিছু বালু থাকে না, লেগে থাকে, শুকিয়ে যাওয়ার পর ওইগুলো কিন্তু থেকে যায়, না ধুলে যায় না, শুকিয়ে যাওয়ার পর ওইগুলো রয়ে গেছে। তার মানে প্রমাণিত যে ওনারা নদী পার হয়েছেন, এরপরেও কয়েক কিলোমিটার হেঁটেছেন, তারপরে গিয়ে ওই জিনিসটার মুখোমুখি হয়েছেন। তাহলে কিভাবে ওনারা আবার নদীর পার না হয়ে এই গ্রামে ফেরত আসলেন? এটা কিভাবে সম্ভব? এমন ভ্রম কিভাবে সৃষ্টি হলো? এটা আসলে কোনোভাবে ওনারা মেনে নিতে পারছিলেন না। তবে কি আর করা, বাস্তবতা আসলে এটাই ছিল। কিভাবে নদী পার হওয়ার পরে আবার সেই বিয়ে বাড়িতে সে উপস্থিত হলেন, এর ব্যাখ্যা ওনারা আজও খুঁজে পান নাই।
এটা নিঃসন্দেহে ওই তান্ত্রিকের কাজ, যে একটা ভ্রম সৃষ্টি করে তাদেরকে আবার তাদের গন্তব্য, মানে গন্তব্য বলতে শুরুর গন্তব্য যেটা ছিল হচ্ছে বিয়ে বাড়ি, সেই গন্তব্যে পাঠিয়ে দিয়েছিলেন। আসলে খুব এক রহস্যময় ব্যাপার। কিছুটা পথ হাঁটার পর এতটা পথ ওনারা কিভাবে পার হয়ে আসলেন? নিশ্চয়ই এখানে ভয়ঙ্কর এক মায়াজাল সৃষ্টি করা হয়েছিল, এবং এই মায়াজাল সৃষ্টি করে একটা ভ্রম তাদের মধ্যে সৃষ্টি করে কিভাবে যে এসেছেন, নিশ্চয়ই এখানে কোনো জিনের কারসাজি রয়েছে। প্রিয় লিসেনার্স, এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটলেও কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন afnantheholeworld@gmail.com ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD, afnantheholeworld@gmail.com। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, আপনারা ওটাতেও সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে মূলত আমরা এডুকেশনাল কন্টেন্ট, ট্রাভেলিং, ব্লগিং এই জিনিসগুলো আপলোড করে থাকি। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 110তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনাটি শেয়ার করব, ওনার ঘটনা কিন্তু এর আগেও আমরা প্রচার করেছি, কিন্তু এবারের ঘটনাটি উনি আমাদেরকে প্রচারের একটা শর্ত জুড়ে দিয়েছেন। সেটা হচ্ছে এবারের ঘটনায় ওনার নামটি বলা যাবে না, আর ওনার মেয়ের নামটা বলা যাবে না, ওনার ঠিকানা বলা যাবে না। তবে আমি এতটুকু বলবো, এর আগে তো ওনার ঠিকানার নাম, ওনার ছবিও আমরা দিয়েছি, তো উনিও আমাদেরকে একটা বার্তা দিয়েছিলেন, সেটাও আমরা দিয়েছি। যাই হোক, সঙ্গত কারণে ওনার ব্যাপারগুলো হাইড করতে আমরা বাধ্য হচ্ছি, যেহেতু উনি বলেছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন, ওনার বাড়ি ঢাকাতেই। তো উনি এমনিতেই পারিবারিকভাবে খুব একটা ঝামেলার মধ্যে রয়েছেন, বিভিন্ন ধরনের প্যারানরমাল সমস্যা তো ছিলই। এর মধ্যে শুরু হয় ওনার মেয়ের সাথে ভয়ানক কিছু ঘটনা। তো ওনার মেয়ে বয়স অল্প, উনি মেয়েটা একটা মাদ্রাসায় পড়ে আর কি, বর্তমান বয়স 10 বছর। তো খুবই মিষ্টি এবং চঞ্চল স্বভাবের মেয়েটি সবসময় হই হুল্লোড় করে পরিবারের সবাইকে এবং পুরো বাড়িকে মাতিয়ে রাখে। ঘটনাটি কিন্তু 2023 সালের। তো মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, তো আরও কিন্তু 2-3 বছর আগেই তার বিছানাটাকে আলাদা করে দেওয়া হয় শরিয়ার নিয়ম মেনে। তখন এই মেয়েটি ঢাকার সেন্ট্রাল রোডের একটি মাদ্রাসায় কিতাব বিভাগে লেখাপড়া করতে এখনও করে। তো ঘটনা শুরুর সপ্তাহখানেক আগে থেকে ওই মেয়েটি আর একা একা ঘুমাতে চায় না। তো জিজ্ঞেস করলে বলে ভয় লাগে, অথচ মেয়েটা কিন্তু 2-3 বছর ধরে একাই ঘুমাচ্ছে। তো এখন মেয়েটাকে বোঝানোর জন্য মা বাবা একটু বকাঝকাও করে যে বড় হয়েছো, এখন তো আলাদা ঘুমাতে হবে, আর এত বড় হয়েছো, ভয় কিসের, দোয়া কালাম পরে ঘুমাবা। কিন্তু ওনারা লক্ষ্য করেন যে মেয়েটি এত নরম স্বভাবের, যদিও বা চঞ্চল, কখনো কারোর সাথে খারাপ আচরণ করে না, এই মেয়েটার মেজাজ প্রচণ্ড রকমের খিটখিটে হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে, কারো কথা শোনে না। অথচ তার এই স্বভাবটা ছিল না। ঠিকঠাক মতো খাবার খায় না, মাদ্রাসায় পড়ে অথচ নামাজ পড়ে না ঠিকঠাক মতো, কোরআন তেলাওয়াত করাও ছেড়ে দিয়েছে, আর ঘুমের মধ্যে বারবার সে কান্না করে ওঠে। তো মেয়েকে নিয়ে তো বেশ চিন্তায় পড়ে গিয়েছেন। একটাই মেয়ে ওনার, আর ওনার মায়ের উপর যে কালো জাদু করা হয়েছিল এটার কথা তো ওনার মনে পড়ে গিয়েছে, যে আবারও কি এই সমস্যা শুরু হলো। পরের দিনই ওই মেয়েটার মাদ্রাসার বড় হুজুরের কাছে এই ভাইজান এবং মেয়েটার সব কথা খুলে বলেন। হুজুর সব কথা শুনে কিছু আয়াত দিয়ে রুকিয়া করেন, পানি পড়া এবং তেল পড়া দিয়ে দেন। যদিও বা হুজুর জিন রিলেটেড কাজ করেন না, তারপরও উনি রুকিয়া করে দিয়েছিলেন। তো এই বিষয় নিয়ে ওনারা খুব একটা বেশি চিন্তিত হন নাই। ওনারা ভেবেছিলেন হয়তো বা অন্য কোনো কারণে ভয়টাই পাচ্ছে, এরকম হইতেই পারে। তো যথারীতি হুজুরের কাছ থেকে আনা পানি পড়া তাকে খাইয়ে দেওয়া হয়েছে, তেল তার মাথায় মালিশ করে দেওয়া হয়েছে, মুখে মালিশ করে দেওয়া হয়েছে। তো ওই রাত্রে যেটা হয়, হঠাৎ করে ওই মেয়েটি প্রচণ্ডভাবে রেগে গিয়েছে এবং বিশ্রীভাবে গালিগালাজ দিতে থাকে, যেই গালি হয়তো বা জীবনে কখনো সে শোনেই নেই, এই ধরনের গালি দিতে থাকে এবং বলতে থাকে,
তোরা আমার কিচ্ছু করতে পারবি না রে, কিচ্ছু না, এটা বলে সে হাসতে থাকে। 10 বছর বয়সের ছোট্ট কোমলমতি এই মেয়েটি হঠাৎ এক বিভৎস আকার ধারণ করে। চেহারার মধ্যে একটা অদ্ভুত ভয়ঙ্কর ভাব চলে আসে, গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়। মা বাবা তো খুব ভয় পেয়ে গিয়েছেন, যে কি করবেন বুঝতে পারছেন না। বাচ্চার মা তো তাকে জড়িয়ে ধরে জোরে জোরে বিভিন্ন সূরা আয়াতুল কুরসি এগুলো পড়ছেন, মাথায় হাত বুলাচ্ছেন। একটা সময় মায়ের কোলের মধ্যেই ছোট্ট মেয়েটি ঘুমিয়ে যায়। কিন্তু ঘুম নেই শুধু মা বাবার, নির্ঘুম দুজন রাত পার করেন। মেয়ের কেমন এরকমটা হলো বুঝতে পারছেন না। সকাল হলে আবারও সেই হুজুরের সাথে দেখা করেন এবং সব ঘটনা খুলে বলেন। সব কথা শোনার পর হুজুর তাকে মানে ওই ভাইকে বলেন যে ওকে সন্ধ্যায় নিয়ে আসেন। যথারীতি সন্ধ্যায় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর মাদ্রাসার একজন ছাত্র দিয়ে কোরআন তেলাওয়াত করান, আবারও পানি এবং তেল পরে দেন। তখন হুজুরকে জিজ্ঞেস, হুজুর সমস্যা কি, কিছু বুঝতে পারলেন? তো হুজুর উত্তরে বলেন, সমস্যা আসলে কি আমি বুঝতে পারছি না, তবে জিন রিলেটেড কোনো সমস্যা মনে হচ্ছে। আপনি আল্লাহ আল্লাহ করে নামাজ পড়েন, ওকে চোখে চোখে রাখবেন, আমি দেখছি কি করা যায়, যেহেতু আমারই ছাত্রী। তো কোরআনের যে আয়াতগুলো পাঠ করা হয়েছিল, এই আয়াতগুলো অত্যন্ত শক্তিশালী আয়াত, যেগুলো দুষ্ট জিন এবং অপশক্তির বিরুদ্ধে ব্যবহার করা হয়। তো ওই রাত্রে কোনো সমস্যা না হলেও সকালবেলা একটা ভয়ঙ্কর জিনিস বাচ্চার মা বাবা দেখতে পান ওর ঠোঁটে লাল দাগ লেগে আছে বেশ খানিকটা জায়গা জুড়ে। তো ওনারা ভেবেছিলেন হয়তোবা কোনো মশা বসেছিল ঠোঁটে, রক্ত খেয়েছে, হয়তোবা কোনো কারণে মেয়েটা ঘুমের ঘরেই ওখানে চড় দিয়েছে, মশাটা মারা গেছে, রক্ত বের হয়েছে, এই রক্তের দাগ হবে আর কি। এটা কিন্তু প্রথম দিন ভেবেছিলেন ওনারা, কিন্তু এটা যে আসলে ভুল ছিল এটা আরো পরে বুঝতে পেরেছিলেন। মেয়েটাকে ডাকা হয়, মেয়েটা ঘুম থেকে ওঠে, কিন্তু ওর শরীরটা খুব দুর্বল লাগছিল, মনে হচ্ছে ও কয়েকদিন কিছু খায় না। তো বাচ্চার মা তো জিজ্ঞেস করে, মা তোমার শরীর খারাপ লাগছে? তখন এই কথা শোনার সাথে সাথে মেয়েটা খুব কান্না শুরু করে দেয় এবং বলে যে, মা আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে জোর করে রক্ত খাওয়ানো হয়েছে, কি বিশ্রী দুর্গন্ধ, মা আমাকে বাঁচাও। এই কথা শোনার পর বাচ্চার মা তো খুব কান্নাকাটি শুরু করেছে। তো বাচ্চার বাবা তো আবার চলে গেছে সে হুজুরের কাছে, হুজুরকে বলেন, হুজুর এই ঘটনা। তখন হুজুর বলেন যে আগামীকাল ওকে নিয়ে নারায়ণগঞ্জের এই সানারপাড় নামে একটা জায়গা রয়েছে, ওইখানে মাদ্রাসার অন্য হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে। তো ওই রাত্রে মেয়েটি কিন্তু ভয় পেয়েছিল, কান্নাকাটি করেছিল। পরের দিন সকালবেলাও মেয়েটির ঠোঁটে ওই রক্তের দাগও পাওয়া গিয়েছিল। তো পরের দিন বিকেলবেলা ওই নারায়ণগঞ্জের সানারপাড়ের ওই মাদ্রাসার উদ্দেশ্যে ওনারা উবার ভাড়া করে রওনা দিয়েছেন। তো মাগরিবের সালাতের পর ওনারা ওখানে উপস্থিত হয়েছেন। সেখানে উপস্থিত দেখেন আরো অনেক মানুষ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ওখানে এসেছে। ওখানে অল্প বয়সে একজন হুজুর, যার উপর জিন হাজির করা, তিনি তাদেরকে বিভিন্ন তদবির দিচ্ছেন। একসময় তাদের সিরিয়াল আসে, সমস্যা জিজ্ঞেস করলে তাকে সমস্যাটা বলা হয়। উনিও তেল ভরা, পানি পরা আর 3টা সাদা কাপড়ে কিছু লিখে সেটা ওই মেয়েদের চুলের বেনি পাকায় না যেভাবে, ওইভাবে বেনির মতো পাকিয়ে ওনাদেরকে দেন এবং বলেন যে প্রতিদিন মাগরিবের নামাজের সময় যে তেল পরিয়ে দিয়েছেন সেই তেলে ভিজিয়ে আগুন জ্বালিয়ে সারা বাড়িতে ধোয়া দিতে এবং 1 সপ্তাহ পর আবার ওইখানে যেতে। তো ওনারা তো ওই দিনের মতো চলে আসেন। তো মেয়েকে পানি পরা খাইয়েছেন, তেল পরা, যা যা করার দরকার সেগুলো করেছেন। পরের দিন বিকেলবেলা মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মনে হচ্ছিল মেয়েটা এখন বাঁচবেই না। আর সারা শরীর সে নিজে থেকে এমনভাবে বাঁকাচ্ছে, মনে হচ্ছে যে নিজের হাত পা ভেঙে ফেলবে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে, কি যে একটা বিভৎস দৃশ্য, মনে হচ্ছে এখনই ও মারা যাবে, দমটা বের হয়ে যাবে। সেই সাদা বেনিটা পোড়ানো হয়, কিন্তু কোনো লাভ হয় না। বাসার সবাই তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে মেয়েটা এখনই মারা যাবে। উপায় না দেখে দ্রুত মেয়েটাকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে ভাই রওনা দেন তার নানুর বাড়ি সিরাজগঞ্জে। তো বাসে উঠে পড়েছেন। ওখানে ওঠার পর আর এক বিপদ হয়েছে। মেয়ে তখন ভালো, মেয়ের মা পাগলামি শুরু করে দিয়েছে, এই কাঁদে আবার শান্ত হয়। কি যে একটা বিভৎস অবস্থা বাসের মধ্যে। সারাটা রাত ওনারা আল্লাহ আল্লাহ করে কাটিয়েছেন, বিশেষ করে ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন আর কি।
বিভিন্ন সূরা দোয়া দুধ পরে সারাটা পথ ঝাড়তে ঝাড়তে এসেছেন। গভীর রাত্রে সিরাজগঞ্জে এসে পৌঁছান। তো সিরাজগঞ্জে পৌঁছে ওনারা ওই রাত্রেই, আগে থেকে তো ফোনে কথা হয়েছিল, এক কবিরাজের ব্যবস্থা করা হয়েছিল। তো উনি এসে নির্দিষ্ট রিচুয়াল করতে থাকেন। একটি প্লেটে কলা, মিষ্টি, 1 গ্লাস গরুর দুধ রাখা হয়। লাইট নিভিয়ে একটা কুলায় যেটা দিয়ে চাল ছাড়ে, সেটাতে চাল নিয়ে কি যেন সুর করে সে বলতে থাকে এবং হাত দিয়ে চাল কুলায় ঘষতে থাকে। মানে চুলায় ওই কুলার উপর চাল রেখে হাত দিয়ে এরকম ঘষতে থাকে, যেভাবে পাটার উপরে শিল দিয়ে পাটার উপর বাটা হয় আর কি, ওইরকম আর কি। তো এভাবে অনেক চেষ্টা করার পরও কিছুই হয় না। পরে উনি কিছু না বলে চলে যায়। ওই রাত্রে আর কিছু হয় না। পরের দিন সকালে আরও একজন মহিলা আসে, সেও চেষ্টা করে, কিছু হয় না। তারপরে আরও একজন হুজুর আসে, সেও চেষ্টা করে, সেও কোনো সুবিধা করতে পারে না। বিকেলবেলা একজন মহিলা আসে, তার সাথে নাকি জিন রয়েছে, উনিও চেষ্টা করে, পানি ভরা তেল ভরা দেয়, কিন্তু ওনাদের কাছে মনে হয় এই লাস্টে যে মহিলা আসছে সে শুধুই ভণ্ডামি করছে। উনিও, আর যেই ভাই ঘটনা পাঠিয়েছেন, যার মেয়ে আর কি, উনিও তো বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে থাকেন যে কোথায় ভালো হুজুর আছে। পরের দিন সেই মহিলা আবারও আসেন, একটা কালো সুতা, এটাকে কায়তন বলে আর কি, এসে গিট দিতে থাকে। এভাবে অনেকগুলো গিট দিয়ে বলে যে এর মধ্যে মেয়েকে রাখতে এবং সারা রাত কাউকে না কাউকে জেগে থাকতে। তো ওনারা তো এরকম 2 দিন করেছেন, কিন্তু যে লাউ সেই কুদু, কোনো লাভ নাই, কোনো সমস্যার কোনো সুরাহা হচ্ছে না। সমস্যা যেরকম ছিল ওরকমই রয়েছে, বরঞ্চ মাঝে মাঝে আরও বাড়ছে। আগে শুধু মেয়ের ছিল, এখন মেয়ের মাও বিভিন্ন ধরনের আচার আচরণ উল্টোপাল্টা শুরু করে দিয়েছে। মেয়ে মা দুজনকে কিন্তু ডাক্তারও দেখানো হয়, কিন্তু কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে এক হুজুরের সন্ধান পাওয়া যায়, যিনি এই বিষয়ে সিদ্ধহস্ত, স্থানীয় একজন মসজিদের ইমাম। তার নাম হচ্ছে আব্দুল্লাহ হুজুর। তিনি বেলগাতির হরিণানাথ নামক একটা জায়গায় থাকেন আর কি। তো উনি নাকি বাবার নাম শুনেই ডাক্তারি সমস্যা নাকি জিন রিলেটেড সমস্যাটা বলে দিতে পারেন। তো ওনার সাথে যোগাযোগ করে পরের দিন তার কাছে ওনারা যান, গিয়ে দেখেন অনেক লোকজন বিভিন্ন সমস্যা নিয়ে এসেছে, যার মধ্যে বেশিরভাগই জিন রিলেটেড সমস্যা। কেউ অনর্গল উল্টোপাল্টা ভাষায় কথা বলছে, কেউ কান্না করছে, কেউ আবার এই ভাইয়ের মেয়ের মতো মাদ্রাসায় পড়ে, তাকেও জিনে সমস্যা করছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ওখানে আসা হয়েছে। ওনাদের যখন সিরিয়াল আসে, ওনারা ওই রুমে গিয়েছেন। তো হুজুর বাবার নাম এগুলো জিজ্ঞেস করার পরে খাতায় কি যেন একটা ছক আঁকেন এবং উনি নিজেই বিভিন্ন সমস্যাগুলো বলছেন, যে মেয়ের যে সমস্যাগুলো। ওনারা কিছু বলেন নাই, ওই হুজুরই বলছেন। তো হুজুর বিভিন্ন দোয়া পড়ে মা মেয়ে দুজনকে ঝাড়ফুঁক করেন, তেল পরা, পানি পরা, মধু পরা দিয়ে 10 দিন পরে আসতে বলেন। আর এই পানি পরা চোখে 1 ফোঁটা 2 ফোঁটা করে দিতে বলেছেন, আর তেলগুলো মাথায়, মুখে, সমস্ত শরীরে মালিশ করতে বলেছেন। পানি পরা 3 বেলা অল্প করে খেতে বলেন। আর মাগরিবের আজানের পর সারা বাড়ি ওই পানি পরা অন্য পানির সাথে মিশে ছিটাতে বলেন 10 দিন। আর মধু প্রতিদিন সকাল সন্ধ্যা হাতের তালুতে রেখে চেটে খেতে বলেন। অদ্ভুত ব্যাপার হলো, একবার তেল পরা এবং পানি পরা খেয়ে আলহামদুলিল্লাহ মা মেয়ে একদম সুস্থ। মেয়ের মা বলে, কি যে ভালো লাগছে, মনে হচ্ছে আমার মাথাটা খুব হালকা হয়ে গেছে। আর মেয়েটা চিৎকার করে অদ্ভুত একটা কথা বলতে থাকে। মেয়েটা বলতে থাকে, বাবা দেখো দেখো, একটা সাপ অন্ধের মতো বিভিন্ন জায়গায় বাড়ি খাচ্ছে। কিন্তু মেয়েটার মা বাবা বলছে, কই মা, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু ওই মেয়েটা কিন্তু দেখছে একটা সাপ, মনে হচ্ছে ছটফট করছে, কিন্তু মনে হচ্ছে সাপটা চোখে দেখে না, বারবার বাড়ি খাচ্ছে দেয়ালের সাথে। ফেরত আসছে, আবার আরেক জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেতে পারছে না, পথ খুঁজে পাচ্ছে না। পরের দিন বিকেলে বাচ্চা মেয়েটি বলে যে এতদিন নাকি খুব বিশ্রী দেখতে একটা মেয়ে মানুষের অবয়ব প্রায়ই ওর কাছে এসে ওকে খুব ভয় দেখাতো। যখন হুজুর কবিরাজ আনা হয়েছিল, তখনও নাকি ওই মহিলাটা দূরে দাঁড়িয়েছিল এবং হাসছিল। প্রথম দিন যে হুজুর এসে ওই মেয়ের সামনে কোরআন তেলাওয়াত করেছে, তখন নাকি সেই মহিলাটা রাগ করে চলে যায়। তো হুজুর চলে যাওয়ার পর ওই মহিলা অবয়বটা আবারও আসে। তো গ্রামের বাড়ি এক ধরনের বাঁশের মাচার মতো, মানে বাঁশের এক ধরনের ব্যবহার করা হয় আর কি। তো যাই হোক, এইগুলোর উপরেও নাকি বসে থাকতো। 10 দিন হুজুরের কথা মতো চলার পর আবারও তার সাথে দেখা করা হয়। তখন হুজুর মেয়েটাকে আবারও রুকিয়া করে দেন এবং মেয়ের মাকে কিছু আমল শিখিয়ে দেন এবং বলেন, আলহামদুলিল্লাহ সমস্যা কেটে গেছে, আর কোনো সমস্যা নাই। যখন হুজুরকে জিজ্ঞেস করা হয় যে আসলে পুরো ব্যাপারটা কি ছিল, তখন হুজুর বলেন, আসলে যারা মাদ্রাসায় লেখাপড়া করে অনেক সময় দুষ্টু জিন
ওদেরকে জ্বালাতন করে। এটা একটা মহিলা দুষ্ট জিন। দূর থেকে ওকে নজর দিত। যেহেতু আপনারা সবাই নামাজ কালাম পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাই বেশি সুবিধা করতে পারে নাই। পরে সুযোগ বুঝে মেয়ের মাকে আক্রমণ করে, যেন মেয়ের মা কোনো আমল করতে না পারে। মেয়ের মা আমল করতে না পারলে ওই মেয়েটাকে আক্রমণ করা তার জন্য সহজ হবে। আমল করলে ওরা খুব একটা কাছে আসতে পারে না। আর আপনারা ঢাকায় সানারপার যার কাছে গিয়েছিলেন সেও ভালো, তবে তার আরও কিছু কাজ করে দেওয়া উচিত ছিল, হয়তো উনি বুঝতে পারেন নাই বা সময়ের অভাবে করতে পারেন নাই। তো বেশি বেশি করে আমল করা, নামাজ পড়া, এরকম কিছু বিষয় বলে দেন। এবং হুজুর নামমাত্র হাদিয়া নিয়েছিলেন ওনার কাছ থেকে। আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত সবাই ভালো আছেন। আর মেয়েটি বোর্ড পরীক্ষায় কিন্তু জিপিএ 5 পেয়েছে। আর আমাদের কাছে দোয়া চেয়েছেন ওই ভাই, ওনার আরও একটি সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, দোয়া চেয়েছেন আর কি। আমরা দোয়া করি আল্লাহ আপনাদের এই সমস্যাটা দূর করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই সাথে আমাদের সকল লিসেনারকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। আবারও প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে এবারের এপিসোডের একদম শেষ ঘটনাতে চলে এসেছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ মাহিন। ওনার বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার মেঘনা বাজার গ্রামে। আর ঘটনাটি ওই মেঘনা বাজার গ্রামেরই পূর্বপাড়া নামক স্থানে। ঘটনাটির একটি অংশ এই মাহিন ভাই নিজে প্রত্যক্ষ করেছিলেন। মাহিন ভাই একজন রেমিটেন্স যোদ্ধা, বর্তমানে উনি ইরানের তেহরান শহরে রয়েছেন। তো ঘটনাটি ঘটেছিল 2008 সালে। তখন উনি বেশ ছোট ছিলেন, স্কুলে পড়তেন। তো ওনার নানুর বাসা কিন্তু পাশেই, ওই পূর্বপাড়ার ওই দিকে আর কি। তো উনি কি করতেন, 2-3 দিন নানুর বাসায় থাকতেন, আবার নিজের বাসায় থাকতেন, এভাবেই আর কি উনি স্কুলে আসা যাওয়া করতেন, একদম কাছাকাছি। তো সব কিছু তো ঠিকঠাক মতোই যাচ্ছে। একদিন সন্ধ্যার দিকে হঠাৎ করে লোকজনের চিৎকার চেঁচামেচি, এ দানব আসছে, দানব আসছে। দানব আসছে, এটা কেমন কথা? দানব আসছে মানে? আর লোকজন একসাথে দানব দেখা শুরু করেছে, বিষয়টা কেমন যেন রহস্যময় না? তো এই মাহিন ভাই সহ আরো কয়েকজন ঘরের থেকে বের হন ওই হই হট্টগোলের শব্দ শুনে। তো ওইদিকে এগিয়ে যান, তখন শোনা যায় ওই পূর্ব পাড়াতে এই রুবেল, রতন, বাবুল, ওনারা 3 ভাই ছিলেন আর ওনার একজন বোন ছিল। তো এই রুবেল, ওনাদের বাড়িতে নাকি দানব আসছে, এই জন্য মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তো দানব আসছে এই জিনিসটা দেখার জন্য বেশ কয়েকজন ওই রুবেলদের বাড়িতে রওনা হন। তখন ওই গ্রুপের মধ্যে এই মাহিন ভাইও ছিলেন। তো অল্প সময়ের মধ্যে ওই বাড়িতে চলে আসেন। তো ওই রুবেলদের বাড়িটা কিন্তু টিনের বেড়া ছিল। যখন এই মাহিন ভাই ওই বাড়ির সামনে এসেছেন, তখন টিনের যে বেড়া, ওই বেড়াতে ধপাস ধপাস আওয়াজ হচ্ছে, মানে মনে হচ্ছে টিনের বেড়ায় কেউ কাউকে ছুঁড়ে মারছে। তারপরে ধস্তাধস্তির আওয়াজ ঘরের বাইরে থেকে পাওয়া যাচ্ছে। তো বেশ খানিকক্ষণ পর একটু ঠান্ডা হয়, কিন্তু অনেক মানুষ ওইখানে মানে জমায়েত হয়েছিল, কিন্তু কেউ ওই ঘরের ভেতর ঢোকার সাহস পাচ্ছিল না। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে কিছুক্ষণ পরেই দরজা খুলে এই রুবেল, রতন, বাবুল 3 ভাই বের হন। 3 জনের চেহারাই একদম বিধ্বস্ত, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, খুবই বাজে একটা অবস্থা। তখন এই যে রুবেল, যিনি এই রুবেল, কি ঘটনা ঘটেছে এটা খুলে বলেন। তো রুবেল বলেন যে সন্ধ্যার ঠিক পরপরই হঠাৎ করে ঘরের ভেতরে একটা কালো ধোঁয়ার মতো জিনিস ঢুকে যায় এবং এই জিনিসটা একটা অবয়বের আকার ধারণ করে, একটা মনুষ্য অবয়বের মতো, কিন্তু চেহারা নাই, এটা একটা কালো ধোঁয়ার মতো। আর এই জিনিসটা কি হয়, সোজা গিয়ে তার বোনের গায়ের সাথে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে জিনিসটা মিলিয়ে যায় একদম, মানে ওটার কোনো অস্তিত্ব নেই। ধোঁয়া যেভাবে অল্প একটু হওয়ার পরে মিলিয়ে যায়, ঠিক ওই রকম। আর এর
পরক্ষণেই তার বোনের অস্বাভাবিক আচরণ শুরু হয়ে যায়। চিৎকার চেঁচামেচি, সে বাড়ির থেকে বের হয়ে ওই উঠানে যে চুলা ছিল ওই চুলার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে, নিজের চুল নিজে ছিঁড়ে ফেলছে টেনে, হাত কামড়াচ্ছে, মানে খুব বাজে একটা অবস্থা। ধারালো অস্ত্র নিয়ে নিজেকে আঘাত করতে যাচ্ছে। তো ওনাকে যখন শান্ত করতে যাবে, টেনে যখন ঘরে নিয়ে আসা হয়, এর খানিকক্ষণ পর হয় কি, ওনার শরীরের ভিতর থেকে আবার ওই অবয়বটা বের হয়ে আসে, ঠিক একই রকম ভাবে ওই ধোয়ার আকৃতিতে। আর তখন ওই অবয়বটা এই 3 ভাইকে আক্রমণ করে বসে। ওই অবয়বটার সাথে তাদের ধস্তাধস্তি যখন হচ্ছিল, তখন হচ্ছে বাইরে থেকে এই যে মাহিন ভাই এবং অন্যান্য আরো অনেক মানুষ সেখানে দাঁড়িয়েছিল। ওই অবয়বটা বারবার ওই 3 ভাইকে বিভিন্নভাবে আঘাত করছে, টিনের দেয়ালে ছুঁড়ে মারছে, এরকম হচ্ছে। আর একটা পর্যায়ে কি হয় যে ওই অবয়বটা নাকি ওই টিনের বেড়ার একটা ফুটা ছিল, ওইটা দিয়ে ওই অবয়বটা আস্তে করে বের হয়ে যায়। অনেক সময় আমরা ছোট্ট ছিদ্র দিয়ে ধোঁয়া বের হতে যেভাবে দেখি, ঠিক ওই রকম ভাবে ওইটাও বের হয়ে চলে যায়। তো এর মধ্যে যে 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যে এক ভাই সবাইকে দেখাচ্ছে, এই দেখ, তার সাথে ধস্তাধস্তির সময় ওর শরীরের কিছু লোম আমাদের হাতে চলে আসছে। মানে যখন ধস্তাধস্তি হচ্ছিল তখন ওইটা শরীরের যেই জায়গাতে তারা খামচি দিয়ে ধরেছিল ওইখান থেকে কিছু লোম তাদের হাতে চলেছে। এই লোমগুলো কিন্তু উপস্থিত অনেকেই দেখেছে, এই যে মাহিন ভাই দেখেছে বা আরো অনেকেই উপস্থিত দেখেছে। আমরা অনেক সময় শুনি যে জিনদের বা পিশাচ টাইপের কোনো জিনিসের শরীরটা লোমশ হয়, কিন্তু এই লোমটা কেমন হয় এটা কিন্তু আমরা দেখিনি। এটা কিন্তু মাহিন ভাই সহ উপস্থিত অনেকেই দেখেছিলেন, যেটা এই 3 ভাই ধস্তাধস্তির একটা পর্যায়ে এই জিনিসটা ওনারা নিতে সক্ষম হয়েছেন। ইচ্ছা করে তার নেন নেই, খামচি দিয়েছিলেন, এখান থেকে হয়তো চলে আসে, এইভাবেই আর কি। তো যাই হোক, ওই রাতের মতো একদম সবকিছু শান্ত হয়ে যায়। কিন্তু দিনের বেলা এই 3 ভাইয়ের বোন একদম স্বাভাবিক থাকে। সন্ধ্যার পরপরই শুরু হয়ে যায় এই সমস্যা। সন্ধ্যার পরপরই ওই অবয়বটা ধোয়ার আকৃতিতে চলে আসে এবং তারপরে একই রকম ভাবে এই 3 ভাইয়ের যে বোনের নামটা বলতে পারেন নাই আমাদের মাহিন ভাই, ওনার মনে নাই বলেছেন আর কি। তো এরপরে ওই অবয়বটা ধাক্কা দেয় হচ্ছে, মানে সোজা গিয়ে বাড়ি খায় ওনার বোনের সাথে। আর তারপরে তার বোনের এই সমস্যা শুরু হয়ে যায়। সারা রাত এরকম চলতে থাকে, ফজরের আজান দিলে ওই অবয়বটা বের হয়ে যায়। এই রকম চলছে। তো এরকম কয়েকদিন যাওয়ার পর এটা তো আসলে সহ্য করার মতো না, এটা সমাধান কিভাবে হবে? তো সমাধানের দিকে তো যেতে হবে। আর একটা ভয়ানক ব্যাপার হলো, যখন ওই অবয়বটা এই রুবেল মামাদের বোনের উপর আসর করত, তখন রুবেল মামার বোন অদ্ভুতভাবে কথা বলতো। কথাটা এরকম যে কেউ যদি ফিস ফিস করে জোরে কথা বলে, আমরা ফিস ফিস করে কথা বলি না, কিন্তু এটা যদি কেউ জোরে বলে কেমন শোনা যাবে, ওই রকম ভাবে সে কথা বলে যে মেরে ফেলবো, সবগুলোকে মেরে ফেলবো, কেউ বাঁচবি না, কেউ বাঁচতে পারবি না, সবগুলো মরবি, এরকম বলতো। তো প্রথম রাতের ওই ঘটনার পরপরই ইমাম সাহেবকে ডাকা হয়, স্থানীয় যিনি ইমাম। উনি ওই ঘরে ঢোকার সাথে সাথে মারাত্মকভাবে আতঙ্কিত হন, কোনো কথাবার্তা ছাড়াই দ্রুত হন হন করে হাঁটা শুরু করেন। লোকজন জিজ্ঞেস করে কি হয়েছে, চলে যান কেন? তখন বলে, ওরে বাপরে, এইটা কোনোভাবেই আমার পক্ষে সমাধান করা সম্ভব না। সমাধান তো দূরের কথা, এই বিষয়ে ঝাড়ফুঁক করা আমার পক্ষে সম্ভব না। তো উনি তো দ্রুত চলে যান। তো এর পরের দিন আর একজন হুজুরকে দেখানো হয়। তো ওই হুজুর উনি বলেন যে এটা ভয়ানক ইফরিত প্রজাতির জিন, আর এই ইফরিত প্রজাতির জিনটা যার পিছনে লাগে এটা কখনোই যায় না, একদম শেষ করে দিয়ে যায়। আসলে ঘটনার শুরুটা কিভাবে হলো? তখন ওই হুজুর বলেছিলেন, তোমাদের বাড়ির কাছে যে একটা হিজল গাছ রয়েছে, তোমরা এখানে ময়লা ফেলো। তো যেই সন্ধ্যায় তোমার বোন গরম ভাতের ফ্যান বা মার ওই হিজল গাছের গোড়ায় ঢেলে দিয়েছে, ওই জিনিসটা ওই ইফরিত জিনের গায়ে পড়েছে, আর সে খুব আঘাত পেয়েছে, যার ফলশ্রুতিতে তোমার বোনকে আক্রমণ করেছে। এটাই হচ্ছে ব্যাপার, এবং এই জিনিসটা ছাড়ানো সম্ভব না, এই বিষয়ে রুকিয়া করাও আমার পক্ষে সম্ভব না, এটাও ইমাম সাহেব জানিয়ে দেন। তো এইভাবে
চলতে থাকে। কয়েকদিন হয়ে যাওয়ার পর এমন একটা অবস্থা হয় যে সন্ধ্যা হলেই তার বোনকে শেকল দিয়ে বেঁধে রাখতে হয়। কিন্তু এখানেও ঘটে আর এক ভয়ানক ঘটনা। শেকল দিয়ে বেঁধে রাখার পর শেকলের বিভিন্ন জয়েন্ট থাকে না, শেকলটা দেখা যাচ্ছে যে একটা ডিম্বাকৃতির, মানে এইভাবে হয়ে গোল হয়ে এক একটা ছাড়া একটা জয়েন্ট থাকে। এই প্রত্যেকটা জয়েন্ট একটা একটা করে ছুটতে থাকে এবং জয়েন্টগুলো ছুটতে ছুটতে শেকলগুলো একদম চানাচুরের মতো ঝুরঝুর করে পড়ে যায় আর তার বোনও মুক্ত হয়ে যায়। আর তখন সেই ভয়ানক আচরণ শুরু হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে শেকলগুলো একাই ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? এই ধরনের ঘটনা ঘটা শুরু হয়। ওনারা বিভিন্নভাবে চেষ্টা তদবির করেন, কাজ হয় না। একজন হুজুরকে নিয়ে আসা হয়, উনি রুকিয়া করেন, দিনের বেলা করেন, সন্ধ্যায় আবার একই ধরনের ঝামেলা শুরু হয়ে যায়। এরপর একজন নামকরা পীর সাহেবকে নিয়ে আসা হয়েছিল, উনি এসে রুকিয়া করেছিলেন, মাত্র 2 দিন ভালো ছিল, তারপর আবার যা তাই। এখন কি করা যায়, কি করা যায়? এই সমস্যার সমাধানটা কিভাবে হবে, এটা নিয়ে তো পরিবারের সবাই খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তো এর মধ্যে একজনের নাম তার মাথায় আসে, সেটা হচ্ছে এই মেঘনা বাজারেরই একজন নাম করা পাগল, তার নাম হচ্ছে সালাম পাগলা। সালাম পাগলা নামেই সে পরিচিত। এই সালাম পাগলার অদ্ভুত একটা বৈশিষ্ট্য ছিল, আমরা যেভাবে সামনে হাঁটি, এই সালাম পাগলা করতো কি পেছন দিকে হাঁটতো, মানে একটা মানুষের পুরোটাই উল্টো। আমরা সামনে হাঁটি, উনি পেছনে হাঁটি। খুবই কম সময় তাকে সামনে হাঁটতে দেখেছেন মানুষ। এই যে মাহিন ভাই, উনিও তাকে খুবই কম সময়, একদম যে হাঁটতো না তা না, কিন্তু সেটা খুবই রেয়ার, সারাক্ষণ সে পেছন দিকে হাঁটতো। এবং উনি কারো কাছে খাবার চাইলে ওই লোক খাবার দিত। যদি বলতো যে আমার কাছে এখন টাকা নাই, খাবার নাই, তখন বলতো ঠিক আছে তুই যা, তুই টাকা নিয়ে আয়, আমি এখানে বসলাম, আমাকে রুটি দে বা এটা দে। কিন্তু কেউ যদি তাকে খাবার না দিত, সে পরবর্তীতে যদি তাকে দেওয়ার চেষ্টা করত, কখনোই সে এটা নিত না। আর ওনার কাছে অদ্ভুত ধরনের সমস্যার সমাধান আল্লাহর রহমতে হয়েছিল। তো এই সালাম পাগলার কাছে এই 3 ভাই যায়, গিয়ে ওনার তো পা জড়িয়ে ধরেছে যে আমার বোনের এই সমস্যা, ও তো মারা যাবে, তার এই কষ্ট আমরা দেখতে পারছি না, আপনি কোন একটা বিষয়ে সুরাহা করার চেষ্টা করেন। তখন ওই সালাম পাগলা বলতে থাকে, তোরা তো অমুক দিন অমুক তান্ত্রিককে নিয়ে আসছিলি, অমুক হুজুরকে নিয়ে আসছিলি, কই তারা এই সমস্যার সমাধান করতে পারলো না, সবাই তো চলে গেল। সালাম পাগলার কিন্তু এগুলো জানার কথা না, কিন্তু উনি নিজেই তাদের নাম ধরে ধরে বলছে কখন কোন সময় কাদেরকে আনা হয়েছিল। লোকজন উপস্থিত আরো অনেকে ছিল, কিন্তু ওই 3 ভাই তারা তো পা ছাড়ে না সালাম পাগলার। তো সালাম পাগলা প্রথমে বলে না, এটা সমস্যার সমাধান হবে না। সালাম পাগলা একটা দুর্ধর্ষ ইফরিত প্রজাতির জিনের নাম বলেছিল যে ওরে তো ওইটা ধরছে। এখন ওইটা যে কি ধরছে, এই নামটা আসলে একবারই তো বলেছিল, এটা অনেকে আসলে মনে রাখতে পারেন নাই। তো ওই সালাম পাগলা তখন কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আচ্ছা ঠিক আছে, যা, তোর বোনের সমস্যার সমাধান হবে। 7টা গরু তোরা জবাই দিবি, এই 7টা গরুর মাংস দিয়ে 7 ড্যাগ খিচুড়ি রান্না করবি এবং এই খিচুড়ি গ্রামের মানুষকে বিতরণ করবি, তাহলে এই সমস্যা ঠিক হয়ে যাবে, যা। তখন ওই ভাইরা বলে যে আমাদের তো এই সামর্থ্য নাই, 7টা গরু আমরা কিভাবে জবাই করে দিব, আমাদের তা তো গরুও নাই। আর 7টা ড্যাগের যে খিচুড়ি রান্নার যে ব্যাপারটা বললেন, এত সামর্থ্য আমরা কোনোভাবেই অর্জন করতে পারবো না, আমাদের তো মানুষের বাড়ি বাড়িতে যে ভিক্ষা করতে হবে। তখন ওই সালাম পাগলা বলে তাই করবি। তখন ওনারা বলে যে আমাদেরকে কি মানুষ দেবে, আমরা তো ফকির না, মানুষ তো আবার এই সমস্ত বিষয় নিয়ে হাসি তামাশা করবে। তখন সালাম পাগলা বলেন, প্রত্যেকটা বাড়িতে যাবি গ্রামের, যাই বলবি সালাম পাগলা এটা দিতে বলছে, আর এরপর যদি না দেয় তখন বলবি যে তোর বোনের ঘাড়ে যেটা আছে, যে দেবে না ওই বাড়িতে ওইটা ঢুকবে, যা, দ্রুত যা, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর ওনারা খুব বেশি গ্রামের মানুষ, মানে খুব বেশি বাড়িতে যেতে হয় নাই, মানুষ দুহাত ভরে তাদেরকে দিয়েছিল এই সমস্যার সমাধানের জন্য। যখনই শুনেছে সালাম পাগলা পাঠিয়েছে, প্রত্যেকেই তারা তাদের সামর্থ্য অনুযায়ী, কেউ টাকা হোক, কেউ গরু দিয়ে হোক, চাল দিয়ে হোক, যে যেভাবে পেরেছে এটা সমাধান করার তারা চেষ্টা করেছে।
যাই হোক, 7টা গরু দিয়ে খিচুড়ি রান্না করা হলে তখন এগুলো গ্রামের মানুষদেরকে বিতরণ করা হয়। আর আল্লাহর কি অশেষ রহমত, এই ইফরিত ভয়ঙ্কর প্রজাতির যে জিনটা, এই জিনটা কোনোভাবেই যেতে চাচ্ছিল না, যাকে হাজির করাও সম্ভব হয় না, রুকিয়া করেও ঠেকানো যায় না। অথচ এই বিষয়টা করার পর মানে কাকতালীয়ভাবে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। স্থানীয়ভাবে লোকজন এটাকে বলেছিল বাগদাস, মানে তারা এই দানবটাকে এই নাম দিয়েছিল বাগদাস। এই জন্য আমাদের এই ঘটনার নামটাও আমরা বাগদাস দিয়েছি। আমি যখন মাহিন ভাইয়ের সাথে ফোনে কথা বললাম, ওনাকে জিজ্ঞেস করলাম এই সালাম পাগলা এখনো জীবিত আছেন কিনা, তো উনি খুব একটা দুঃখের সংবাদ শোনালেন। সেটা হচ্ছে অল্প কিছুদিন আগে এই সালাম পাগলা একটা দুর্ঘটনায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আমাকে এটাও জানান যে তার মৃত্যুটাও একটা রহস্য ছিল, সেটাও একটা দীর্ঘ ঘটনা। পরবর্তীতে এই ঘটনাটি পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটা শুনে কেমন লাগলো? কি কঠিন একটা সমস্যা, আর সমাধানটাও কতটাই না সহজ। যদিও বা এখানে অনেক অর্থ খরচ হয়েছিল, কিন্তু এই সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ হয়েছিল। কোনো রুকিয়া না, কিচ্ছু না। কেন এটা এরকম হলো এটা আসলে আমাদের জানা নাই। সালাম পাগলা মারা গেছেন, আজ জীবিত থাকলে আরো অনেক মানুষের উপকার করতে পারতেন। ওনার হাত দিয়ে অনেক মানুষের উপকার হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আর জীবিত নাই। আমরা কিশোরগঞ্জে গিয়েছিলাম, সেখানেও এই টাইপের একজন মানুষের সন্ধান পেয়েছিলাম, উনিও মারা গেছেন। এভাবেই এই মানুষগুলো এখন আস্তে আস্তে পৃথিবী থেকে চলে যাচ্ছে। আর যারা আছেন তারা একদম লোকচক্ষুর অন্তরালে, যাদেরকে আমরা আসলে বুঝতে পারি না। আর যারা বুঝতে পারেন তারাও বড় মাপের বুজুর্গ ব্যক্তি, তাদের সন্ধানও পাওয়া আবার মুশকিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, একটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে এই যে গাছের নিচে গরম জিনিস ফেলা, বিশেষ করে সন্ধ্যার সময় বা যে কোনো সময় হোক, ফলদায়ক গাছ বা অন্যান্য কোনো গাছের নিচে ময়লা করা, নোংরা করা, অপবিত্র করা, গরম কোনো জিনিস ফেলা, এই জিনিসগুলো কিন্তু হাদিসেও নিষেধ। দেখুন, এই কারণেই মূলত এই ভয়ঙ্কর ইফরিত প্রজাতির জিনটা, যেটাকে স্থানীয়ভাবে বাগদাস বলা হয়, এই জিনিসটা এসে আক্রমণ করেছিল। আপনারা একবার চিন্তা করুন যে সাধারণত নর্মালি কি হয়, অদৃশ্যভাবে এসে কারো শরীরে ঢুকে যায়, আর সেটা দৃশ্যমান হয়ে শরীরে ঢুকছে। এটা কতটা না ভয়ানক হতে পারে। শেকল ভেঙে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। আর এই জিনিসের সাথে 3 ভাই মারামারিও করেছিল। আপনারা একবার ভাবুন কি ভয়ানক একটা ব্যাপার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ মাহিন ভাইকে এবং আরও যারা আমাদেরকে এবারের এপিসোডের জন্য ঘটনা পাঠিয়েছেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের শেষ দিকে চলে এসেছি। আমি সকলকে অনুরোধ করব, আপনারা বেশি বেশি করে এখন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারণ আমরা বেশ কিছুদিন কমেন্ট বন্ধ রেখেছিলাম। আর কমেন্ট চালু করার পর যেভাবে আমাকে আক্রমণ করে কথা বলা হয়েছে শুধু বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ নেওয়ার কারণে, সত্যি আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি কোনো দল, কোনো নির্দিষ্ট মতের পক্ষে না, আমি বৈষম্যের বিপক্ষে। আর আমাদের এখানে সব দলের লোকজনই ঘটনা শোনেন, কিন্তু সকলের মন রক্ষা করা তো মানুষের পক্ষে সম্ভব নয়। এখন অনেকে বলতে পারেন যে আপনি আপনার মতো ঘটনা বলবেন, আপনি কেন এইসব বিষয় নিয়ে কথা বলেন? প্রিয় লিসেনার্স, আমাদের প্রত্যেকেরই একটা নৈতিক দায়িত্বের জায়গা রয়েছে। এই জায়গাগুলো থেকে আমরা সরে আসতে পারি না। যখনই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে, এই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছি। যখন সমর্থন জানাই তখন প্রচণ্ড আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে। এখনো বিভিন্ন মানুষের যে থ্রেটগুলো পাচ্ছি তা সত্যি আমাকে ব্যথিত করছে, যে এই মানুষগুলো আমাদের লিসেনার, এই মানুষগুলো বৈষম্যের পক্ষে ছিলেন। আসলেই খুব কষ্ট লাগছে এই বিষয়গুলো যখন এখন দেখছি। যখনই কমেন্ট সেকশনটা অন করলাম, এই কমেন্ট সেকশনে কিভাবে অনেকেই আক্রমণ করে কথা বলছেন। প্রিয় লিসেনার্স, আমাকে আক্রমণ করে কথা বলুন, তাতে আমারই উপকার হবে। আপনাদের সবগুলো আমার উপর চলে আসবে। যত পারুন বলুন, আমি আর না করব না। আপনাদের সবগুলো
আমার উপর চলে আসবে, আমার যত পাপ কাজগুলো আপনার চলে যাবে। যারা এই কাজ করবেন ভেবে দেখুন, এভাবে অন্যায়ভাবে কাউকে আঘাত করে কথা বলা ঠিক কিনা। আমার কথায় যদি কারো মনে কষ্ট লেগে থাকে, এমন কোনো কথা বলে থাকি আসলে কষ্ট লাগার মতো, তার জন্য আমি দুঃখিত। কিন্তু বৈষম্যের বিপরীতে কথা বলার কারণে কারো যদি মনে আঘাত লেগে থাকে, তার জন্য আমি মোটেও দুঃখিত না, এবং কারোরই দুঃখিত হওয়া উচিত নয়। তাহলে এই সমাজে বৈষম্য বাড়তেই থাকবে। আমাদের ছাত্র সমাজ যা দেখিয়ে গেছেন বিগত অনেক বছরে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল কেউই দেখাতে পারেন নাই। এই ছাত্র সমাজের রক্তের উপর দাঁড়িয়ে এদেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেই শহীদের রক্তের সাথে কখনো যেন বেইমানি না করি, কোথাও যেন আমরা একটা টাকা ঘুষ না দেই, কোথাও দুর্নীতিতে যেন আমরা সহায়তা না করি, এই শপথ আমাদেরকে নিতে হবে। আর যদি এই কাজ আমরা না করি, তাহলে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধের মতো অসংখ্য শহীদের আত্মারা তারা আমাদের জন্য জান্নাতে বসে আল্লাহর কাছে বদদোয়া করতে থাকবে, আল্লাহ এদের জন্য আমরা জীবন দিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করতে, আর আমাদের লাইক বাটনটা প্রেস করে দিবেন, আর এই ভিডিওটার লিঙ্কটাও শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnantheholeworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLD afnantheholeworld@gmail.com। লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, তার লিঙ্ক দুটো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আমাদের পেজে কমেন্ট করতে পারবেন, আমাদের গ্রুপে পোস্টও করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল শুক্রবার থাকছে আপনাদের জন্য ফ্রাইডে স্পেশাল এপিসোড। আপনাদের সকলের প্রিয় এনামুল হক আবির ভাইয়ের ঘটনা কিন্তু থাকছে সেখানে, শুনতে ভুলবেন না রাত 10:59 আফনান দ্য হোল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে আফনান বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে, সেখানেও গিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল, এই দেশের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এই দেশটা আমরা একসাথে দল মত নির্বিশেষে যা হওয়ার হয়েছে এখন সামনের দিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথেও আমাদেরকে রাখুন। আসসালামু আলাইকুম।